তো আমরা ইতিপূর্বে পামিস্ট্রির উপরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। শিরোরেখা নিয়ে তার আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হৃদয় রেখা নিয়ে, যে হৃদয় রেখা কিভাবে বিচার করতে হবে আর তার থেকে মানুষের মন বোঝার। হৃদয় মানে হৃদযন্ত্র, আর হৃদযন্ত্র মানে হচ্ছে মানুষের মন। তো আমরা এই মনটা কিভাবে বিচার করব, সে কেমন মানুষ। আমরা কিন্তু একটি জিনিস সর্বদা দেখি, যে মানুষ আর অমানুষ দেখতে সব মানুষেরই মতো, কিন্তু কে মানুষ আর কে অমানুষ এটা কিন্তু আমরা চিনতে পারি না। চেহারা সব একরকম। তো এই যে একরকম চেহারার মধ্যে তার মনুষ্যত্ব কি, এই মনুষ্যত্ব বিচার করা হবে কিন্তু হৃদয় রেখা থেকে। যে তার মনে কি চায়, মনে কি সবসময়ের জন্য অপরের ধ্বংস চায়, অপরের ভালো চায়, না অপরের মঙ্গল চায়। এমনকি নিজের দেখা যাচ্ছে সে নিজের মন মানসিকতা তার কতটা কেমন থাকে, সে কি চায়। অর্থাৎ সব মনের কথা খুলে বলবে কিন্তু এই হৃদয় রেখা। তো মন খুলে দিয়ে আজকের ক্লাসটা করতে হবে। কিন্তু বিশেষ করে মন যদি চাপা থাকে তাহলে কিন্তু আপনারা মন বুঝতে পারবেন না। হেডিং কমায় দাও, মাঝখানের লাইন কমায় দাও, অনলাইন জ্যোতিষ শিক্ষাটা কমায় দাও। না হলে ওই অনলাইন জ্যোতিষ শিক্ষা রাখো, প্রথম লাইন ফেলে দাও। হ্যাঁ, এখানে কি গট ইট? পরে এডিট করা লাগবে না, প্রথম লাইনই ক্যান্সেল করে দিলি তো। তা লাগবে না, চালু হয়েছে, মোবাইলে দেখো। তো আমাদের হৃদয় রেখা কোথায় থাকে? আমরা কিন্তু শিরোরেখা আলোচনা করতে গিয়ে একটি আলোচনা করেছিলাম, যে মানুষের শিরোরেখা এবং হৃদয় রেখা দুটি রেখা মিলিয়ে কিন্তু একটি রেখা থাকে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি না যে এটি হৃদয় রেখা না শিরোরেখা। তাছাড়া সেই ক্ষেত্রে যদি আমরা হৃদয় রেখা না শিরোরেখা বুঝতেই না পারি, তাহলে আমরা যে তার হৃদয় আছে কি নেই, তাহলে আমরা কি ধরে নেব যার হৃদয় রেখা নেই বলে তার মন বলে কিছু নেই? মানুষ মানে মন আছে, আর মানুষ মানে মান আর হুঁশ আছে। তো সেই মান কার আছে আর কার হুঁশ আছে, কার হুঁশ নেই, এটা কিন্তু সবই এই হৃদয় রেখা থেকে বিচার করা হবে। তো হৃদয় রেখা থাকবে সাধারণত বুধের ক্ষেত্র থেকে একেবারে সোজা যাওয়ার কথা শনির আঙ্গুল আর বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর। কখনো কখনো কিন্তু এই হৃদয় রেখা আবার দেখা যাচ্ছে যে শনির আঙ্গুলের ক্ষেত্রেই গিয়ে শেষ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দুই আঙ্গুলের মাঝে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝখানে গিয়ে হৃদয় রেখাটা শেষ হয়। এটা শতকরা 75-80%-এর উপরে এমনটি দেখা যায়। তো যদি 75-80%-এর মতো এমন দেখা যায়, তাহলে সেই হৃদয় রেখাটি, অনেকে কিন্তু বলে যে হৃদয় রেখা খালে পড়ে গেছে। খালে পড়া মানে কি, গ্রাম গায়ের ভাষা, যে দুই আঙ্গুলের মাঝখানে পড়ে গেছে। এবার দুটি আঙ্গুলে যদি ফাঁকা থাকে, দুটি আঙ্গুলের মাঝখানে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকটিকে আমরা খাল বা নদী বলে, মানে অনেকে বলে যে এটা খালে পড়ে গেছে, তাহলে ওর মন মানসিকতা সব নদীর ভিতর চলে গেছে। তো এই যে নদীর ভিতর চলে গেলেও যে তার মন মানসিকতা নেই, এটা কিন্তু বোঝা মানে কোন রকমেই ভাবার অবকাশ নেই। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি হ্যাঁ সে ভালো মানুষ, এটি কিন্তু কোনো মানে কথায় বলে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এটি ফলদায়ী নয়। তো হৃদয় রেখার উপরেই থাকবে হচ্ছে সবসময়, হৃদয় রেখার উপরে থাকবে বিবাহ রেখা, আর নিচের ক্ষেত্রটি কিন্তু মঙ্গলের ক্ষেত্র। তো মঙ্গল আর বুধের মাঝখান থেকে হচ্ছে রেখাটি উঠবে, উঠে গিয়ে হয় শনির আঙ্গুলের মাঝখানে, অথবা শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর এমনটি যাবে। কখনো কখনো কারো হাতেও তো দেখা যেতে পারে যে হৃদয় রেখা শুধুমাত্র এতটুকু এসে থেমে গেছে, আর গেল না। তার মানে কি তার হৃদয় রেখা নেই বা ওই পর্যন্তই হৃদয় রেখা? এটা কিন্তু ভাবলে হবে না, যে তার হৃদয় কিন্তু পরিপূর্ণরূপে বড়ও থাকতে পারে। তো এই যে থাকবে কি থাকবে না, তার বিচার আমরা কিভাবে করব? প্রথম হচ্ছে আমাদের হৃদয় রেখার একটি বয়স বিচার করতে হবে। খুব সহজ, শুধু কনিষ্ঠ আঙ্গুলের আর অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানলে প্রথম ভাগ 25 বছর, দ্বিতীয় রবির আঙ্গুল এবং শনির আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানলে 50 বছর, মানে প্রথম ভাগ হচ্ছে 25, পরের ভাগ হচ্ছে 50, আর এই শনি রেখা পর্যন্ত হচ্ছে 75।
এরপরে যে অংশটা যাবে বৃহস্পতির ক্ষেত্র, ওইটা মিলে চলে যাবে আপনার আর 25-100। তো ও জায়গায় কিন্তু হৃদয় রেখা খুব কম যায়। অনেক সময়ও কিন্তু যায় যায় না বললেই যে হবে তা কিন্তু নয়, যেতে পারে। কারণ দেখুন, পাহাড় ঝর্ণা থেকে যখন পাহাড় থেকে বৃষ্টির জল পড়ে ঝর্ণার ন্যায় যখন সে নিম্নগামী হবে, সেই জলটি কোন জায়গা থেকে বেয়ে যাবে, যেখান থেকে বেয়ে যাবে সেখানে কিন্তু জোলা খাল বা নদী তৈরি হবে। তো এই তৈরি হবে, অর্থাৎ হাতের রেখা কোন দিক থেকে কখন যাবে এটা কিন্তু ভাবা খুব কঠিন। যদিও আমরা সবাই বলি যে মাতৃগর্ভে হাত মুষ্ট করা থাকে, তার জন্য হাতের মধ্যে রেখা তৈরি হয়। কিন্তু রেখা যদি তাই তৈরি হবে, সবাই তো মায়ের গর্ভেই জন্মাই, কিন্তু রেখার পরিবর্তন কেন? অর্থাৎ এই ভাঁজের পরিবর্তন গুলো কেন? হাতটি যখন আমরা দেখব যে হাতের কারো কারো হাতের যদি ধরুন আমার বৃদ্ধাঙ্গুলিটি শক্ত বেশি থাকে, তাহলে আমার এই ভাঁজটি হওয়ার ক্ষেত্রে কিন্তু পুরা বৃদ্ধাঙ্গুলির গোড়া সহ ভাঁজ হবে, যার জন্য আমার এই রেখাটি ভিন্ন হতে পারে। বা কোনো ক্ষেত্র যদি অধিক শক্ত থাকে, সেই শক্ত ক্ষেত্রে নিশ্চয়ই রেখা হবে না। অনেকের হাতে কিন্তু দেখা যায় যে মোটরসাইকেল চালায়, তার জন্য জটুলের মতো হয়ে আছে। বা হয়তো ক্ষেত খামারের কাজ করে, মাটি কাটে, তার জন্য শক্ত হয়ে আছে, এই জন্য রেখাটি হয়তো ওখানে মুছে গেছে বা রেখাটি অন্য জায়গা থেকে ধাবিত হচ্ছে। কিন্তু ওই মাটির কাজ করা বা মোটরসাইকেল চালানো 100 লোককে যদি এক জায়গায় আনা হয়, তো সবার হাতে কিন্তু এই জটুল তৈরি হবে না, বা সবার হাত শক্ত হবে না, সবার হাতের রেখা একরকম হবে না। অর্থাৎ রেখা কিন্তু তার ভাগ্য নির্দেশ করবে, তার জন্যই কিন্তু রেখা সেভাবে তৈরি হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পেশা অনুযায়ী যে তার রেখার পরিবর্তন হবে, এটি কিন্তু ধরে নিলে কোনো ক্রমেই আমরা এটি সঠিকটা ধরছি না, বরং আমরা ভুল পথে ধাবিত হচ্ছি। এটি কিন্তু সর্বদা মনে রাখতে হবে। তাহলে এইবার আমরা হৃদয় রেখার ভাগ অংশ কিন্তু পেয়ে গেলাম, যে কোন বয়সে সেই হৃদয়ে তার কি ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে, এমনটি কিন্তু এই বয়স অনুযায়ী বের করতে হবে। তো এইবার ধরুন হৃদয় রেখা সোজা শনির ক্ষেত্রে গেল, এখানে কোন শাখা রেখা হৃদয় রেখার থেকে বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে, কোন রেখা বের হয়ে শিরোরেখার সঙ্গে এসে মিলিত হতে পারে। তো হৃদয় রেখার শাখা রেখা যদি কখনো বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে মাথায় গিয়ে যে ভি চিহ্নটি তৈরি হয়, এর একটি রেখা কিন্তু যেটি বৃহস্পতির ক্ষেত্রে গেছে, এটা ধর্ম, জ্ঞান, গরিমা, বিশেষ করে লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, বা ধরুন বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য, প্রতিষ্ঠার প্রাচুর্য, সৎ পথে উপার্জন করে তারপর জগতের বুকে মাথা তুলে দাঁড়ানোর মানসিকতা, এগুলো কিন্তু দেবে। অর্থাৎ মন মানসিকতা থাকবে সেই গুরু ভক্তি পরায়ণা, পিতামাতার আশীর্বাদ প্রাপ্ত, সেই সঙ্গে মহান সৃষ্টিকর্তার করুণা প্রাপ্ত, বা ধর্মের পথে নিজেকে সঁপে দেওয়া, এমনকি ধর্মকে পুঁজি করে তারপরে তার হয়তো উপার্জন করা। কিন্তু ধর্মকে পুঁজি করে উপার্জন করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কেউ আছে ধর্মের উপর ভর করে উপার্জন করে চলে যাচ্ছি ধর্মকে দেখিয়ে, আর কেউ হচ্ছে প্রকৃত ধর্মকে ভালোবেসে সেই ধর্মের জন্য কিছু করছি, বিনিময়ে আমার পেটে কিছু রুজি রোজগার হচ্ছে। একবার আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ধরেন 4-5 জন লোক আমার কাছে এলো। তো এলে আমি জিজ্ঞেস করলাম যে তারা তাদের জীবন সবকিছু কিন্তু ওই ধর্ম প্রতিষ্ঠান, অর্থাৎ তাদের আহার বিহার মৈথুন জগতের যা কিছু বলুন না কেন, যা চাওয়া পাওয়া সবই কিন্তু মন্দির বা ওই ধর্ম প্রতিষ্ঠান বা ধরুন আশ্রম, ওখানেই তারা থাকবে, ওখানে ঘুমাবে, ওখানে খাবে, এবং ওই জায়গার জন্য কাজ করবে, সব ওই সেই সৃষ্টিকর্তার জন্য বা তাদের ইষ্ট দেবতার জন্য কাজ করবে। তো এইবার আমি দেখলাম যে 4 জনের মধ্যে কারো হাতে একটি বাটন মোবাইল আছে, যে মোবাইলের দাম 700 থেকে 800 টাকা। আবার কারো হাতে আছে দেখা যাচ্ছে হয়তো 15,000 টাকা দামের একটি মোবাইল। আবার কারো হাতে আছে একটি মোবাইলের দাম 80-90 হাজার টাকা। তো এক্ষেত্রে আমি বললাম যে তাহলে আপনাদের এখানে যে অবস্থান, আপনারা কি বাড়ির থেকে টাকা পয়সা আনেন কেউ? তা বললো না। যদি আপনারা না এনে থাকেন, তাহলে 4 জনের মধ্যে পার্থক্য কেন? এই 4 জনের মধ্যে পার্থক্য কেন? সবাই তো মন্দিরের পূজারী, বা সবাই তো মন্দিরেই সেবক। তো সেবক কেউ ব্লু কলম কেন কিনলেন, কেউ সবুজ কেন কিনলেন, কেউ কালো কেন কিনলেন, কেউ লাল কেন কিনলেন? অর্থাৎ
কালোটির এটা সিগমা ফ্লো, এটার দাম একটু বেশি, এটার দাম তার থেকে, এটাও সিগমা ফ্লো, এটার দাম তার থেকে 2 টাকা কম, আর এটার দাম কিন্তু আরো 3 টাকা। তো এটি কেন কিনি? আপনাদের সবার তো একই সামর্থ্য থাকার কথা। তা বলে না স্যার, এটা এইভাবে হবে না। বিষয়টা হচ্ছে যে আমাদের উপরে যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব অনুযায়ী আমরা যে কালেকশন করি, সেখান থেকে আমরা পদাধিকার বলে আমরা একটু সুযোগ সুবিধা বেশি পাই। তা পদাধিকার বলে যেটি পাই সেটি একজন বললো, আর বাকি 3জন বললেন না এটা নয়, এটা তাদের এক্সট্রা কিছু ইনকামও আছে। যেমন পদাধিকার বলে যদি হয়, তাহলে তো সেন্ট্রাল কিনে দেবে, ওই মন্দির কর্তৃপক্ষ কিনে দেবে যে তোমাদের সবার জন্য এই মোবাইল থাকার দরকার। আমরা যদি আপনাদেরকে কোনো গিফট দেই, তাহলে নিশ্চয়ই সবাইকে সমান দিব। গিফট দিলে কাউকে ছোট বড় করে দেখার কোনো উপায় নেই কিন্তু এখানে। কিন্তু সবাই তো সেই ভগবানের বা সেই আশ্রমের সেবক, তো কেউ বড় পাচ্ছে কেউ ছোট পাচ্ছে, কিভাবে পাচ্ছে না? সে কিন্তু নিজে কিনছে, তার ভাগ্য সেখানে সাপোর্ট করছে। তো ভাগ্য কিভাবে তাকে সাপোর্ট করলো? সে ধর্মের পরে পুঁজি রেখে ধর্মের কাজে যে কারেকশন বা কালেকশন করছে, ওখান থেকে সে কিছু অর্থ মারছে, মেরে তারপরে তার আবার মানে তার মনোবাঞ্ছা পূর্ণ করছে। তো এই যে বৃহস্পতির ক্ষেত্রে যে হৃদয় রেখার শাখা রেখা যাবে, এটা গেলে হ্যাঁ সে ধর্মকে পুঁজি করে বা ধর্মের প্রতি ভক্তি পরায়ণ বা ধর্মের প্রতি সে নিজেকে সঁপে দেবে। কিন্তু ওখান থেকে যে সে চুষে নেবে, নাকি ওখানেই সবকিছু দেবে, সেই আশ্রম তাকে চুষে নেবে, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে এই দুটির মধ্যে পার্থক্য আমরা কিভাবে বুঝবো? একটি সহজ পথ হচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে যদি কখনো কোনো অশুভ চিহ্ন না থাকে, অশুভ চিহ্ন বলতে বিশেষ করে জব, তিল, জাল চিহ্ন, এগুলো যদি না থাকে, তাহলে ধরে নিলাম। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলুন। আমি গতকালকে স্যার আপনি যে ব্যাখ্যাটা করতেছেন, গতকালকে এরকম একটা হাত দেখছি স্যার। হৃদয় রেখার একটা রেখা বৃহস্পতির ওই আহ ক্ষেত্রে গেছে, বৃহস্পতি আর শনির ক্ষেত্রে মধ্যখানে গেছে। একটা রেখা এই বৃহস্পতির ক্ষেত্রে গেছে, শাখা রেখা। আর ওইখানে একটা চতুর্ভুজ আছে বৃহস্পতির ক্ষেত্রে। তো এটা একটু মাথায় নিয়ে রাখছি, হয়তো যদি যখন এটা আলোচনা আসবে তখন আপনাকে জিজ্ঞেস করব। তখন এই আলোচনাতে চলতেছে, তাই প্রাসঙ্গিক বিধায় আমি প্রশ্নটা করলাম স্যার। তাহলে এটা নিয়ে আচ্ছা একটা আচ্ছা, ব্যাখ্যা দিতে পারেন? অসংখ্য ধন্যবাদ। চতুষ্কোণ যেহেতু আছে, যে কোনো ক্ষেত্রগত চতুষ্কোণ মানে রক্ষা কবচ। এটা ধরে নেবেন যে চতুষ্কোণ চিহ্ন যে ক্ষেত্রে থাকবে, সেই ক্ষেত্রে দোষ ত্রুটিকে দূর করবে। তাহলে সে ত্রুটিহীন মানুষ, তার ভিতরে দোষ ত্রুটি নেই, অর্থাৎ ওই বৃহস্পতির ক্ষেত্রের কোনো ত্রুটি বিচ্যুতি তার ভিতর নেই। সেখানে হৃদয় রেখার শাখা রেখা গেছে, তার মানে সে নির্দ্বিধায় বলা যাবে যে সে কোন রকম অনুচিত অবৈধ কাজবাজে কখনোই লিপ্ত হতে পারে না। তার মন কখনো সায় দিবে না যে আমি ভগবানের নামে বা সেই আশ্রমের নামে বা সৃষ্টিকর্তার নামে 2 টাকা কালেকশন করছি, করে সেখান থেকে মানে হাফ টাকা আমি নিজের জন্য, নিজের বিলাসিতার জন্য ব্যবহার করব, এটি কিন্তু হতে পারে না, এটা হওয়ার কথা নয়। আরেকটি বিষয় হতে পারে যে মন্দির বা সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি চায়, যেমন ধরুন সরকার থেকে ভাতা দেয়, স্কুলে হেডমাস্টারের জন্য যে ভাতা হবে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের জন্য যে ভাতা হবে, নিশ্চয়ই সহকারী শিক্ষকদের জন্য একই ভাতা হবে, এমনটি কিন্তু হওয়ার কথা নয়। যে বা ধরুন কোনো পুরস্কার হলে এখানে স্কেল অনুযায়ী হবে। তো স্কেল অনুযায়ী যদি হয়, তাহলে এমন হতে পারে যে মন্দিরে এক শ্রেণীর আছে, তারা একটু বেশি শ্রম দেয় বা তারা বেশি ভক্ত, বেশি সাধক, বেশি মানে প্রচার প্রসারে সবসময় লেগে থাকে, তাদেরকে একটা স্তরে ভাগ করলাম, দ্বিতীয় শ্রেণী করলাম, তৃতীয় শ্রেণী করলাম, এটা মন্দির কর্তৃপক্ষ করবে। এরকম হয়তো বা সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করবে বা দেশের সরকার করবে। দেশের সরকার যদি ধরেন সেনা প্রধানের যে বেতন দেবে, নিশ্চয়ই সে মানে নর্মাল সৈনিকদের সেই একই সুযোগ সুবিধা দেবে না। এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ সেই নিয়মের বহির্ভূত কাজ যখন ঘটবে, তখন বোঝা যাবে যে হৃদয় রেখার শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে যাওয়া সত্ত্বেও ওই রেখা ত্রুটিযুক্ত। এবার আরেকটি পদ্ধতি আছে এটি বোঝার, সেই পদ্ধতিটি কি? সেটি হচ্ছে, আমরা প্রথমে কিন্তু বলেছি যে হৃদয় রেখা শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে, নাকি বৃহস্পতির ক্ষেত্র থেকে কোন শাখা রেখা এসে হৃদয় রেখায় মিলিত হয়েছে।
বারবার আমি প্রত্যেকটা হাতের ক্লাসে কিন্তু বলতেছি যে রেখাটা কোন পাশ থেকে আসছে এটি কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তো রেখাটি যদি সাধারণত এভাবে বের হয়ে এই টান দিলাম, অর্থাৎ আগার দিকটা সুচালো, তাহলে হৃদয় রেখার শাখা রেখা বের হয়েছে। আর যদি হয় যে এই গোড়ার দিক থেকে রেখা ডিপ হয়ে এদিকে সুচালো, তাহলে রেখাটা এদিকে এসে হৃদয় রেখায় মিলিত হয়েছে। এই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে খুব সূক্ষ্মভাবে। প্রয়োজনে যদি সাধারণ দৃষ্টিতে মানে চোখের দৃষ্টিতে অনেক সময় নাও ধরা পড়তে পারে, যার জন্য হাত দেখার ক্ষেত্রে আতসী গ্লাস এটি ব্যবহার করা হয়। যে কেন? যে সূক্ষ্মভাবে রেখাটি বোঝার জন্য। তো এই বোঝার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে রেখাটি কোন দিক থেকে এলো। যদি বৃহস্পতি ক্ষেত্র থেকে হৃদয় রেখায় আসে, তাহলে তার হৃদয়ের মধ্যে কিন্তু থাকবে যে কিভাবে ধর্মকে পুঁজি করে বা ধর্মের প্রতি ভর করে আমি আমার স্বার্থ সিদ্ধি করব। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি হৃদয় রেখা থেকে রেখা যায়, তাহলে নির্দ্বিধায় আমি আমার প্রতিষ্ঠানকে কিভাবে জাগ্রত করব। এই দুটি পার্থক্য মনে রাখতে হবে। এই দুটি পার্থক্যের মধ্যে কিন্তু আরো শ প্রশ্ন এর মধ্যে চলে আসবে। কেমন চলে আসবে? লোকটি কেমন, লোকটি ভালো মানুষ কিনা, লোকটি খারাপ মানুষ কিনা, লোকটি সারাদিন 1 লক্ষ মালা জপ করছে, কিন্তু 1 লক্ষ মালা জপ করে সে ফল পাচ্ছে কি পাচ্ছে না। তখনই পাবে যখন হৃদয় রেখা থেকে কোন শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে যাবে। তো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নয় তত পাপ করে। তাহলে 1 লক্ষ মালা জপ করার কি প্রয়োজন? ও তো সারা দেশের মানুষের পাপই সে নাশ করে দিচ্ছে। তো এই যে নাশ করে দিচ্ছে না, কি সে পাপিষ্ট হচ্ছে, এর ফল পাচ্ছে কি পাচ্ছে না, এটা তো আমরা স্বর্গে গিয়ে ছাড়া বা মর্তে গিয়ে যখন আর কি বিচার হবে যমরাজের দ্বারে, বা যখন বিচার হবে ধরুন আমাদের এই কি বলে জানো, জাকির হোসেন সাহেব বলুন, বা আলী আজম সাহেব, যখন আরাফাতের কেয়ামতের ময়দানে যখন বিচার হবে, তখন সূক্ষ্ম তারের উপর দিয়ে নিচে আগুন জ্বলছে, তার উপর দিয়ে আপনাকে হাঁটিয়ে নিয়ে পরীক্ষা করবে যে আপনি ইয়ে হয়েছেন, মানে আপনি পাপিষ্ট হলে আগুনে পুড়ে মারা যাবেন যদি অন্যায় অবিচার কাজ করেন। আর যদি আপনি থাকেন মানে পূর্ণ কাজ করে আসেন, ভালো কাজ করে আসেন, তাহলে নিশ্চিতই তার বেয়ে আপনি সার্কাসের তারের পথে যাওয়ার মতো ঠিকই আপনি বেহেশতে যে দরজাটা খোলা থাকবে, আপনি গৃহে প্রবেশ করবেন। তো এই কর্মই, হ্যাঁ ফুলসিরাতের পুল বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি তো আর এইটা পরিপূর্ণ রূপে জানি না। যাই হোক, আপনারা একটু সহযোগিতা করবেন এই ক্ষেত্রে। তো সেই যে দ্বারটি খোলা থাকবে, কত আনন্দের সেখানে যে হ্যাঁ আমি ভালো কাজ করে গেছি, আমি সূক্ষ্ম তারের উপর দিয়ে যে আমি বেহেশতের চাবি হাতে পেলাম বা বেহেশতে আমি প্রবেশ করলাম। তো এই যে সেই মন, অর্থাৎ তার মন কিন্তু পাপের দিকে নিয়ে যাবে। আমি পাপ কর্ম করব কিনা, আমি যদি পথে একটি টাকা পাই, সেই টাকাটি উঠানোর সময় যদি আমার মনেই ধাক্কা না দেয় যে আমি এটি উঠাবো, এটা তো অপরের টাকা, আমি এটি ধরবো কি ধরবো না, আমি কি করব এখানে, বা এটি ধরলাম যে টাকাটি যেহেতু অর্থ নিঃসন্দেহে মানে মূল্যবান সম্পদ, এর বিকল্প কিছু নেই, এবং তাকে শ্রদ্ধা দেখানো উচিত যে একটি অর্থ রাস্তায় পড়ে আছে, এর উপর দিয়ে গাড়ি যাবে, এর উপরে হয়তো গরুতে ঘোড়াতে পায়খানা করবে, বা কখনো কখনো মানুষের পায়ের লাথি পড়বে, টাকাটি হয়তো উঠানো উচিত। এটা হয়তো বিবেকে কখনো কখনো সাড়া দেবে। আমি ওখানে তুলে হয়তো কি করলাম, একজন ভিক্ষুককে দিয়ে দিলাম, বা হয়তো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, বা একটি এই যে বুবা বধির যে সংস্থা আছে সেখানে দিয়ে দিলাম। মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা কিন্তু তাতে তুষ্ট হবে যে টাকাটি ওইখানে পড়ে ওখান থেকে বৃষ্টিতে ড্রেনে যে নষ্ট হয়ে যেতে পারে। তো সেটি নষ্ট না করে আমি বরং এটি তুলে আনলাম। আবার এক শ্রেণীর লোক আছে কিন্তু ওটি তুলে এনে আগে পকেটে পুরো, আর নচেত কি করো, চলো যেহেতু বড় 500 টাকার নোট একটি পেয়ে গেছি, যাই আগে মদের দোকানে যাই, বা হয়তো মিষ্টি কিনতে যাই, একটু ভালো মন থাকলে মিষ্টি কিনতে যাব, একটু খারাপ থাকলে মদের দোকানে যাব, বা আরো কিছু হতো করতে পারে। তো এইটি কি করবে মানুষ, এটি কিন্তু তার মনে সাড়া দেয়। সর্বপ্রথম মন সাড়া দিতে হবে, তবেই না কিন্তু করবে। তো মন সাড়া দেওয়ার ক্ষেত্রে হৃদয় রেখা ভালো না মন্দ এটি আগে দেখতে হবে। তো হৃদয় রেখায় সাধারণত ত্রুটি কাকে বলে?
সব রেখার ত্রুটি কিন্তু রেখার উপরে বিন্দু, তিল, জব, ক্রস, এইগুলো হচ্ছে ত্রুটি। তো যদি হৃদয় রেখার উপরে কোথাও ধরুন জব চিহ্ন থাকে, জব চিহ্নটা সবসময় এরকম হবে। আর আমি ফোড়ার কথা বলেছি কিন্তু এভাবে, এটি ফোড়া, আর দুপাশে সমান হারে যাবে, কখনো সমান যেতে পারে বা একটু হলেও বাড়বে। এইবার আপনাদের কথা হবে, আপনাদের কিন্তু আরেকটি জিনিস বুঝতে হবে, আমি যে ফোড়ার কথা বলি এখানে কিন্তু আপনারা প্রশ্ন করেন না যে ফোড়া হয়েছে মানে এক পাশে হয়েছে, এখানে কিন্তু প্রশ্ন করেন না। অনেকের হাতে দেখবেন সিস্ট বা টিউমার হয়, আমার যেন কোথায় একটা আছে, এই আছে। তো ধরুন একটি টিউমার হলো, এই যে দেখা যাচ্ছে, দেখুন মনে হয় শক্ত দেখা যাচ্ছে। এই টিউমারটি নাড়া দিলে কিন্তু এর ভিতরের অংশে এর গোড়া আছে, খালি উপরের অংশে কিন্তু না, রেখার উপরের অংশে না। দেখুন এই নাড়া দিচ্ছি, পুরা মাংসটা ধরে নড়ছে, অর্থাৎ ভিতরেও কিন্তু নড়ছে এই রেখা, মানে এই টিউমারটি। অর্থাৎ টিউমার মানে তো ফোড়া, এটি পেকে গেলে তো ফোড়া হয়ে গেল, তো এটি সিস্ট। তো এই অংশটির মূল কিন্তু নিচের দিকে থাকতে পারে, তো সেই জায়গাটিতে হৃদয় রেখাটি একটু নিচে কার্ভ হইতেই পারে, কিন্তু এটি জব নয়। বুঝার পার্থক্য কিন্তু এখানে। আপনি একটি ফোড়া যখন কেটে দিই আমরা, ফেটে যায় বা পেকে ফেটে যায়, তখন দেখবেন যে আমার ত্বকের যে লেভেল, ওই লেভেলের থেকে কিন্তু নিচে নেমে যায়, অর্থাৎ ফোড়ার ভিতরে কিন্তু পচে, অর্থাৎ যে পচে যে পুজ হয় বা পচন ধরে, ওই পচনটা কিন্তু মাংস পিণ্ডের ভিতরে যায়, সবই কিন্তু মাংসের উপরে ফুলে ওঠে না। যখন ফেটে যায় তখন মূল স্তর থেকে একটু হলেও নিচে যায়। তো ওই রেখায় ফোড়া থাকলেও কিন্তু সেই জায়গার রেখাটি একটু নিচু হতে পারে, কিন্তু ওটি জব নয়। এটি কিন্তু আমাদের বুঝতে হবে। অর্থাৎ জব বুঝতে গেলে যখনই আমরা জব বুঝবো তখন একটু বড় আকারে যদি দেখি তাহলে এই হচ্ছে জব, এই। আর ফোড়া টিউমার সাইড, আর সেই সঙ্গে রেখার উপর যদি বিন্দু থাকে, তিল থাকে বা ক্রস থাকে, এগুলো হচ্ছে সেই রেখার ত্রুটি। তো ত্রুটি থাকলে কিন্তু, হ্যাঁ বলুন স্যার, তাইলে জব মানে হচ্ছে জবটা সবসময় রেখার মধ্যখানে থাকবে, রেখার সংযুক্ত মধ্যখানে থাকবে, আবার ধরবেন না যে হতে পারে। হ্যাঁ, আবার কখনো ধরবেন না যে জব মানে শুধু রেখায় জব হবে, কেন ক্ষেত্রে জব হতে পারে না, এরকম হতে পারে না। বা ধরুন এই শুক্রের ক্ষেত্রে জব হতে পারে না, জব কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আমরা যেহেতু রেখার আলোচনা করছি, তো রেখার জবকে আলোচনা করছি। আবার অনেকটা ক্ষেত্রে এই জবের একটি মাথা যদি, এখানে বুঝতে হবে জবের একটি মাথা ধরুন এই মাছের লেজের মতো হয়ে গেছে, দেখছেন, তাহলে এটা মৎস্য চিহ্ন হয়ে যাবে। তো রেখার উপরে মৎস্য চিহ্ন, এটা আমরা কিন্তু ভুল করি। যদি কখনো রেখার উপরে মৎস্য চিহ্ন যদি মনে করি যে এর গোড়ায় দুটি লেজ হয়েছে, অর্থাৎ লেজ মানে আমাদের হৃদয় রেখায় মৎস্য চিহ্ন হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ ভুল, 1% এর সঠিকতা নেই। কেন নেই? কারণ হচ্ছে এই হৃদয় রেখার দুটি শাখা রেখা হচ্ছে, একটি নিচেই গেছে, কলম রে, হৃদয় রেখার একটি শাখা রেখা নিচের দিকে গেছে, একটি শাখা রেখা উপরের দিকে গেছে, তার ভিতরে এসে জব হয়েছে, ওটা মাছের লেজ হয়নি। মৎস্য চিহ্ন আগেও আমরা বলেছি যে মৎস্য চিহ্ন তখনই হবে যখন কোনো ক্ষেত্রে মৎস্য চিহ্ন হবে, কিন্তু রেখার উপরে যদি রেখাকে একেবারে লেভেল বরাবর রেখে মাঝখানে যদি মৎস্য চিহ্ন হয়, এটি মৎস্য চিহ্ন নয়, বরং ওই লেজটা নয়, ওই লেজের ও দুটি হচ্ছে উপরে নিচের রেখা, উপরের নিচের রেখা, আর মাথারটি জব। তাহলে এইবার জবের অংশ শেষ করে গিয়ে রেখা একটি নিচে নেমেছে, একটি উপরে উঠেছে, তাহলে উপরেরটি উপরের ফল দেবে, নিচেরটি নিচের ফল দেবে। জবের বয়সে, যে বয়সে জব হয়েছে সেই বয়সে গিয়ে হৃদয়ের তার আঘাত আনবে। হয়তো হৃদয়ের আঘাত মানে কি, হৃদয়ের আঘাত, এইবার আসুন, প্রথম যদি 25 বছরের মধ্যে জব চিহ্ন থাকে, তাহলে 25 বছরের মধ্যে হৃদয়ে আঘাত, সে হতে পারে যে তার প্রিয়জন বাবা মায়ের কাউকে হারাতে পারে, এটা কিন্তু বলা যেতে পারে, জব হোক তিল হোক। বিন্দু চিহ্ন হলে হয়তো পিতামাতা কেউ অসুস্থতায় ভুগেছে, বা ছোটবেলায় ভাই বোন কেউ অসুস্থতায় ভুগেছে, হয়তো সেখান থেকে মাপ পেয়েছে, কারো ভাই বোন অটিজম হয়েছে, কারো
মানে সন্তান সন্ততি অটিজম হয়েছে, মানে কোনো না কোনো ভাবে তাকে পরিবার পরিজনের কাছের লোক নিয়ে প্রচুর কষ্ট ভোগাবে বা শোক দুঃখের অশ্রু জল ঝরাবে, এটা কিন্তু ধরে নেওয়া হবে। পরের অংশে যদি হয় তাহলে 50 বছর বয়সের মধ্যে তার এই ধরনের বিপর্যয় ঘটবে, আর থার্ড পার্টে যদি হয় তাহলে 75 বছর বয়সের মধ্যে এটি হবে। তা 75 বছর বয়সে যে যদি বাবা মা মারা যায় তো এটা নিশ্চয়ই দুঃখের হওয়ার কথা নয়, এটি আনন্দের হওয়ার কথা, এটি কিন্তু কষ্টের হওয়ার কথা না। কিন্তু যদি 25 বছর বয়সের মধ্যে কারো বাবা মাকে হারায় তাহলে এটি ভেবে দেখুন তো যে কি হয়, এটা কি আদৌ মেনে নেওয়া যা সম্ভব? আবার এমনও হতে পারে যে ঠিক আছে তার বয়স হয়তো 25 নয় 50, এখানে 25 থেকে 30-35 বছর, প্রথম একটি সন্তান হয়েছে, বিবাহ করেছে, খুব আনন্দময় জীবন যাপন করছে, তার সন্তানটি মারা গেছে। গত 4 মাস আগে আমি আমার এক ছোট ভাইয়ের এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে তার কাছে গেলাম যে তার ছেলে হয়েছে, ছেলেকে দেখতে। আমি একটি স্বর্ণের চেন নিয়ে গেলাম যে তাকে পরিয়ে দিয়ে আসলাম। তো পরিয়ে দিয়ে এসে আমি যেদিন আসলাম তার পরের দিন সন্ধ্যাবেলায় ছেলেটি মারা গেল। এত মনে কষ্ট লাগলো যে আমি দেখলাম এ তো সেই শালা শনি ঠাকুরের মতো হয়ে গেল যে গণেশের মুখ দেখা মাত্র মাথা কাটি গেল। তো আমি দেখতে গেলাম, তো তার পরের দিনই ছেলেটা মারা গেল। ছেলেটার বয়স তখন 1 মাস 3 দিন বা 4 দিন। তো এই যন্ত্রণা যে কি, যে ভোগ করেছে সেই জানবে, তাকে ছাড়া কিন্তু আর কাউকে দিয়ে বোঝানো যাবে না। তো আমাদের ধরে নিতে হবে যে হৃদয় রেখার কোন ত্রুটি বিচ্যুতি কিন্তু আমাদের শোক দুঃখ দুর্দশার কারণ হতে পারে। সেই ত্রুটি বিচ্যুতি বলতে জব চিহ্ন, ক্রস চিহ্ন এবং তিল চিহ্ন। বিন্দু চিহ্ন কিন্তু ক্ষতিকর, কিন্তু সেটা হয়তো অল্পতে হলো, বড় আকারে না হলো, এমনটি হতে পারে। এটি এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। অর্থাৎ বিন্দুর যে ক্ষতির প্রভাব, সেই ক্ষতির প্রভাব যদি হয় ধরুন 2 ব্যাটারি লাইট, আর তিলের ক্ষতি হবে লেজার লাইট, এর পার্থক্য তাহলে আমরা বুঝে নিই। বা 5 ব্যাটারির লাইট, যারা আগে ব্যাটারির লাইট ব্যবহার করতেন তারাই বুঝতে পারবেন। বা ফুল চার্জ দেওয়া লাইট আর হচ্ছে ড্যামেজ লাইট, এমনটি হবে। এভাবে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। এর পার্থক্যর রেশিও বোঝা কিন্তু পার্সেন্টেজ করা সম্ভব নয়। আর পার্সেন্টেজ করতে গেলে এমন হতে পারে যে বিন্দুতে যদি 10% ক্ষতি করে, তিলে কিন্তু 10 মানে মিনিমাম 5-10 কে 50% ক্ষতি করবে। আর জব যদি হয় তাহলে 5% বিন্দু, তিল যদি 50 হয় তাহলে 5×15 ভাগ জবে ক্ষতি করবে। আর ক্রসে চলে আসবে তিল আর বিন্দুর মানে ওই সরি জব আর তিলের মাঝামাঝি অংশ চলে যাবে ক্রসে ক্ষতির পরিমাণ যদি পার্সেন্টেজ যায়। অর্থাৎ বিন্দু চিহ্ন সর্বনিম্ন, তারপরে তিল চিহ্ন, তারপরে ক্রস চিহ্ন, তারপরে চলে যাব আমরা হ্যাঁ জব চিহ্ন। জব চিহ্ন মানে সর্বোচ্চ ক্ষতিকর, এমনটি ধরে নিতে হবে। তো আমরা বয়স অনুযায়ী হৃদয় রেখার সেই ক্ষতি চিহ্নটাকে 4টা ভাগে কি 25 করে ধরবো? 25 করে ধরলে কম, মানে প্রথমটা কিন্তু কম। প্রথমটা ধরেন 25% ধরা যায় না, মানে বিন্দু চিহ্নকে 25% কুফল দেবে এটা কিন্তু ধরা যায় না, এটা তার থেকে কম। আর বাকিটাকে আপনারা 3 ভাগে 25-25 ধাপে নিতে পারেন, কিন্তু প্রথমটাকে 25 ধাপে নেওয়া যাবে না। প্রথমটাকে বরং 25-এর 4 ভাগের 1 ভাগ নেন বা 5 ভাগের 1 ভাগ নেন, এর বেশি নয় বিন্দুকে। ভট্টাচার্য বাবু সুস্থ আছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা সুস্থ হয়েছে, আমার 2 বছর খানিকটা কাটে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঈশ্বর মঙ্গল করবেন। হ্যাঁ বলুন। সরি স্যার, আমি একটু বেশি প্রশ্ন করতেছি স্যার। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে ওই যে যেমন হৃদয় রেখার সাথে মানসিক মনোপীড়ার একটা সম্পর্ক আছে স্যার, মানসিক পীড়ার একটা সম্পর্ক আছে। তো আমরা কখন বুঝবো যে এই যে আমাদের অশুভ চিহ্নগুলা সেটা মানসিক পীড়া না রোগ ব্যাধি, হার্টের কোন রোগ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন বুঝবো। স্যার আর একটু কথা বলি। আমি একজন আমার ক্লায়েন্ট না ঠিক, তো উনার হাত এভাবে নাড়াচাড়া করে কথা বলতেছে, তো আমি দেখলাম যে উনার ঠিক হৃদয় রেখার মধ্যে একটা তিল চিহ্ন। তো
তো আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনার কি হার্টের প্রবলেম আছে? কয় হ্যাঁ দাদা আমার তো হার্টের প্রবলেম, আমি তো রিং লাগাইছি। তো খুব সুন্দর। তো এইটা এটা কিন্তু আমরা অবশ্যই আসবো। আপনার এই হ্যাঁ যে প্রশ্ন, এই প্রশ্নে না আসলে তো আর এই রেখার ক্লাস শেষ হবে না, অবশ্যই এর উত্তরের ভিতরে আসতে হবে। হ্যাঁ তো সেটাই স্যার। এইবার তো আগেই আপনার উত্তরে চলে যাই আমরা, সর্বপ্রথমই উত্তরে চলে যাই। এইবার প্রায় ধাপে চলে আসছিল, তখনই আপনারা প্রশ্ন করেছেন। যাই হোক, এইবার আমাদের হৃদয় রেখা এই। তো হৃদয় রেখার যদি প্রথম খণ্ডে বুধের ক্ষেত্রের মধ্যে এই অংশে যদি তিল, বিন্দু, জব চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হবে? এটা কিন্তু বুধ রিলেটেড। আপনি যখনই তিলটা দেখেছেন যে সে রিং পরিয়েছে, তো হার্টের, হৃদয়ের, তো হার্ট দেখে কোন ক্ষেত্র, কোন গ্রহ, হার্টের রোগ হয় কোন গ্রহের কারণে, এটি বলুন, বলতে পারবেন? বুধের কারণে হয়। নো, রবি স্যার। রবি মস্তিষ্ক, হার্টকে দেখে। মঙ্গল মঙ্গল বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি না স্যার? হ্যাঁ বৃহস্পতি এবং মঙ্গল এই দুজন দেখে হার্ট। তো যখন হার্টের দেখাবে, তখন সেই জাতক বা জাতিকার মঙ্গলের ক্ষেত্রে, আপনি হৃদয় রেখায় তিল দেখেছেন, মঙ্গলের ক্ষেত্রে হয়তো ক্রস আছে, মঙ্গলের ক্ষেত্রে জব আছে, মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু একটি তিল থাকতে পারে, মঙ্গলের ক্ষেত্রে ভাটিকান রেখা থাকতে পারে, বা শিরো রেখার মাথায় দ্বিখণ্ডিত হয়ে সেখানে এলোমেলো রেখা ক্রস থাকতে পারে, এমনটি থাকবে। সেই সঙ্গে যেহেতু হার্টের ব্লক বা রক্ত দুষ্টপীড়া বা রক্ত সংক্রান্ত, রক্তের সার্কুলেশন হচ্ছে না, যার জন্য হার্টটা ব্লক হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাওয়ার কারণে তাকে আটকে দিচ্ছে। আর এই ক্ষেত্রে সহযোগিতা করছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি যেমন মেরুদণ্ডের মালিক, মেরুদণ্ডের মানে একেবারে মাথার পিছন পাশ থেকে যদি করাত দিয়ে মাছ বরাবর ফেটে ফেলানো হয়, মানে কেটে ফেলানো হয়, তাহলে পিছনের অংশটা হচ্ছে সম্পূর্ণ বৃহস্পতি দেখে। মেরুদণ্ড দেখে, ঘাড় দেখে, মাথার পিছন পাশ সাইনাসাইটিস দেখে, এমনকি মানে ধরুন আপনার যে কিডনি থাকে, কিডনি যদিও শুক্র দেখে, তো শুক্র দেখলেও কিডনি কিন্তু পিছন সাইডে থাকে, তার সঙ্গে বৃহস্পতির যোগসূত্র থাকে। জন্ম প্ল্যানেটে বৃহস্পতি শুক্র দৃষ্ট বা বৃহস্পতি শুক্র যুক্ত না থাকলে, মানে আর সেই সঙ্গে শুক্র পাপস্থ না থাকলে, মানে কিডনির প্রবলেম হওয়ার কথা কিন্তু নয়। শুক্র ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি বৃহস্পতি দুষ্ট, বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি পাপস্থ, এমনকি এমন ভাবে যদি থাকে, তাহলেই না কিন্তু এই কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু শুক্রকে সঙ্গে নিয়ে তবেই না সেই পিছন পাশের রোগটি হচ্ছে। কিন্তু বৃহস্পতির কানেক্ট ছাড়া, মানে বৃহস্পতির অশুভ কানেক্ট ছাড়া কিন্তু আপনার কিডনি রোগে আপনি ভুগবেন না, এটি কিন্তু বুঝতে হবে। তো হার্টটিও কিন্তু কোন কোন ক্ষেত্রে বৃহস্পতি যদিও পিছন দিকটা দেখে, সে কি সামনে কখনোই আসে না? সে কি সামনে কখনো আসতে পারে না? হৃদযন্ত্র তো মেরুদণ্ডের সামনে, মেরুদণ্ডের পিছনে তো না, সামনের অংশে তো হৃদযন্ত্র, তাই না? তো সামনে কি সে কখনো আসবে না? সে আসবে। তো এই বৃহস্পতি মঙ্গল এই দুটি ক্ষেত্র যদি একই সঙ্গে খারাপ থাকে, তাহলেই না কিন্তু তার ওই হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। হৃদয় রেখায় ত্রুটি এবং বৃহস্পতি মঙ্গল দুটি ক্ষেত্রগত ত্রুটি, এটি কিন্তু হার্টের প্রবলেম। এইবার যদি বুধের ক্ষেত্রে কোনো তিল, বিন্দু, জব, ক্রস থাকে, বা হৃদয় রেখার গোড়ার অংশে যদি তিল, বিন্দু, জব, ক্রস থাকে, তাহলে তার শিশুবেলায় তুতলামি হতে পারে, প্রচুর লালাজ হতে পারে, বুদ্ধিভ্রংশতা থাকতে পারে, একটু কম বুদ্ধি থাকতে পারে, একটু কম কথা বলতে পারে। তাই বলে কম কথা বলে শুভম বিশ্বাস, তাই বলে কিন্তু বুদ্ধি কম নয়। পরমা রয় কথা কম বলে, বুদ্ধি কম নয়। সরমিতা ঘোষ তো মোটেই বলে না, তাহলে বুদ্ধি কম কিন্তু নয়। আর আরেকজন সে কই, আমাদের সে উত্তরবঙ্গ, সে কই গেল? আচ্ছা, নিরঞ্জন নাকি আরে যন্ত্রণা, নিরাপদ, নিরাপদ বাবু, হ্যাঁ। কিন্তু তার মানে সে বুদ্ধিমান কম নয়। কিন্তু বুদ্ধিমান আর চৌকস বুদ্ধিমান, বুদ্ধিমান আবার চৌকস বুদ্ধি বা বুদ্ধিমান এক জিনিস নয়। বুদ্ধি সবার আছে, সবার বুদ্ধি না থাকলে, সে বোধ শক্তি না থাকলে রাস্তা চিনে যায় কিভাবে, সে বাড়ি পর্যন্ত যায় কিভাবে? আবার বুদ্ধি থাকলে সে রাস্তা চিনে আকাশ পথে কিভাবে সে দিক নির্ণয় করে, বা সমুদ্রের ভিতর সে কিভাবে দিক নির্ণয় করে।
সকালবেলায় সূর্য কখন উঠবে বা কখন প্রভাত হবে সে ঘুমটা তার ভেঙে যাবে কিভাবে, সে এটি টের পাবে কিভাবে? এই টের পেতে সহযোগিতা করে কি? এটাও কিন্তু বুদ্ধি বা ব্রেন। তো ব্রেন এই বুধের ক্ষেত্র যদি যখন খারাপ থাকবে তখন তার ওই বুদ্ধিভ্রংশতা দেখা দেবে, নার্ভের কোনো রোগ দেখা দেবে, মানে বুধ রিলেটেড রোগ, সেই সঙ্গে মুখগহ্বরের কোনো রোগ দেখা দেবে, বাত ব্যাধির প্রবণতা দেখা দেবে, এমনকি প্যারালাইটিক বা পক্ষাঘাতিক বাত এইগুলোতে কিন্তু সে কষ্ট পাবে। তো বাত আছে সাধারণত ছোটবেলায় জানতাম 84 প্রকার বাত, মানে মন্ত্রতন্ত্রের ভিতর ছিল 84 প্রকার বাত। এই বাতের ঝাড়া ঝাড়তো আর কি উঝাড়া, বা বেদেরা বাত কমানোর জন্য শিঙে দিয়ে টেনে ওই কুরক্ত বের করে বাতে পড়া রোগীদের সুস্থ করতেন। তো এই জীবনে এই জিনিসটি শিখতে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল। আমার বয়স যখন ধরুন সর্বোচ্চ 7 না তার কম, 1 পাস করে 3-তে উঠলাম। তো যখন 1 পাস করে 3-তে উঠলাম, যখন আমি 2 পড়ি নাই, 2 বইগুলো আমি চিনি না। তো যখন 3-তে উঠলাম সেই সময় আমার বাবা বাতে পড়ে গেছিলেন। বাতে পড়ে গিয়ে দীর্ঘ 3 বছর বাত ব্যাধিতে বিছানা থেকে উঠতে পারতেন না। তো কি কামাল খান নামে এক ব্যক্তি, তার পা ভাঙা, পা সোজা করতে পারে না, বসার সময় পা লম্বা করে বসে, উনি ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করতে আসছে। ভিক্ষা করতে এসে দেখে কি যে আমার বাবা বারান্দায় শোয়া। কি হয়েছে? তো আমার মা বলছে যে দেখুন আমার স্বামীটা অসুস্থ, আমি ভিক্ষা টিক্ষা দেবো না, আপনি ওদিকে যান। কি হয়েছে তোমার স্বামী? হচ্ছে বাতের ব্যথায় আজ 3 বছরের মতো পড়া, উনি উঠতে পারেন। তাই বলে ধুর কিসের বাতের ব্যথা, আমি বাতের ব্যথা ভালো করে দিচ্ছি, তুই মা কত দিবি আমার? তো বলে দিব মানে আমার সামর্থ্য অনুযায়ী যা আছে আমি তাই দেব। তো একটা মিরাকেল ঘটনা। উনি কিন্তু ওনার হাতে বেতের লাঠি আছে, উনি ওনার নিজের পায়ের পরে ঠাস ঠাস করে পিটাচ্ছে। আর হচ্ছে মানিক খা, ওনার নাম হচ্ছে মানিক খা। তো ওই পায়ের পরে পিটাচ্ছে আর হচ্ছে কি মন্ত্র যেন নিজের গায়ে পড়তেছে আর ফু দিচ্ছে। তো ফু দিয়ে পরবর্তীতে বলছে যে দেখো তো তোমার ভালো লাগছে কিনা, তুমি উঠতে পারো কিনা, উঠার চেষ্টা করো। কিন্তু 3 বছর পড়া রোগী, সে কি আর ওই বাড়ি ধুড়ি দিলে উঠবে? কিন্তু মিরাকেল ভাবে ঠিকই বাবা উঠলেন। তো যখন উঠলেন তখন আমার এমন লাগলো যে হ্যাঁ সত্যিকার অর্থে তাহলে তো এই মানিক খারে ধরতে হবে, যে কি হবে। উনি ওই সময় কিন্তু হাঁটালেনও, হাঁটায় রেখে গেলেন। 3 বছরের ভিতর প্রথম উনি হাঁটলেন, এর আগে কিন্তু উনি হাঁটেননি। তো এই হাঁটায় রেখে উনি অন্তর্ধান হলেন, মানে কোথায় গেলেন তা খুঁজে পাওয়া যায়। তার 3 বছর পরে গিয়ে ওনাকে খুঁজে পাওয়া গেল যে খানজান আলী মাজারে উনি ওখানে বসে ভিক্ষা করেন। ওখানে খুঁজতে খুঁজতে যে পাওয়া গেল মানিক খান। এই পাওয়ার পরে ওনাকে ধরা হলো যে কিভাবে এগুলো সম্ভব। তখন উনি ওই 7 প্রকার প্রাণীর দিয়ে ওই সেই দিনই দিয়ে গেছিলেন, মানে প্রাণীর তেল দিয়ে, তেল বানানো, যেই তেলটা তুই মালিশ করিস দেখবি তুই সুস্থ হয়ে যাবি। পরবর্তীতে আমার বাবাই আগ্রহ নিয়ে ওনার কাছ থেকে এই ঝাড়ফুঁকের কিছু অংশ রপ্ত করার চেষ্টা করেন, এবং উনি শুধু নয় আমার দাদুও চেষ্টা করেন ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার। তারপরে আমি যখন 5 পাস করে 6-এ ভর্তি হব এই সময় উনি মারা গেছেন। তো এর ভিতর অনেকবার আমাদের বাড়িতে আসছে। তো এই যে বাত ব্যাধি কতটা প্রকট হবে, কতটা বাত ব্যাধি আমাদের জ্বালা যন্ত্রণা দেবে, কতটা মানে ফেলে রাখবে, এটি কিন্তু বুধের নিকৃষ্টতা আর বুধের উৎকৃষ্টতার উপর নির্ভর করে। উৎকৃষ্ট থাকলে বাত ব্যাধি ধরবেই না, লোকটি তুতলাবে না, তো লোকটির শিরার রোগ হবে না। এখানে আরেকটি কথা কিন্তু আছে যে যখন আমাদের নার্ভের রোগ হবে, তখন শিরা নেই এমন কোন জায়গা কি শরীরে আছে? শিরা নেই, আছে? আমরা জানি নেই, মানে এমন কোন জায়গা নেই যেখানে শিরা নেই। তাহলে শিরার রোগ হলে যখন মস্তিষ্কে যাবে তখন কিন্তু এটা নিউরো, তখন কিন্তু আমরা ব্রেনের বলবো। এই শিরাটি যখন বুকে হার্টে যাচ্ছে, ধমনীতে যাচ্ছে বা ফুসফুসে যাচ্ছে, তখন কিন্তু 3 প্রকার হয়ে যাচ্ছে। হার্টে যখন যাচ্ছে তখন আমরা হার্ট ব্লক বা হার্ট রেখা বলতেছি,
এমনকি ধমনীতে যখন যাচ্ছে সেটাও হার্টের প্রবলেম বলতেছি, যখন ফুসফুসে যাচ্ছে তখন কিন্তু আমরা ফুসফুস ব্যাধি বা ওই বিশেষ করে ওই যে এক্সরে করলে ফুসফুস কালো হয়ে যায় বা সাদা হয়ে যায়, যে করোনার সময় যে ফুসফুস অ্যাটাক করছে, একে কি বলে কেউ বলতে পারবেন? মনে নেই। যাই হোক, ফুসফুসকে অ্যাটাক করেছে। তো এই যে এর প্রত্যেকটার মধ্যে কিন্তু বুধের কানেকশন থাকতে হবে। সেই কানেকশনটি কেমন হতে হবে এটি কিন্তু আমাদের বুঝতে হবে। ধরুন হৃদয় রেখায় কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তারপরেও লোকটি কি আপনার এই হার্টের রোগে বা ধরুন আপনার ইসের রোগে, এই শিরার কোন রোগে সে কি ভুগছে না? হৃদয় রেখা একেবারে স্পষ্ট ভাবে হয়ে আছে, কিন্তু সে কি ধরুন এই শিরার কোন রোগে ভুগছে না, আবার বুধও ভালো, বুধের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, এমন রোগী কি পাওয়া যাবে না? যাবে। যদিও এটি মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্ট, তথাপিও এখানে মানে এই ক্লাসে এটা আলোচনা করলে আপনাদের ভালো লাগবে। তাছাড়া নীরজকান্তি রায় প্রশ্নও করেছেন, এই জন্যই কিন্তু যাচ্ছি। তো আমরা পরবর্তীতে মেডিকেল কেমিস্ট্রিতে আমাদের এটি যাওয়ার কথা ছিল বা যাওয়ার ইচ্ছা ছিল। তো ধরুন তার কি এই নার্ভের কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? প্রথমে তো বলেই গেলাম যে বুধের কোনো ত্রুটি থাকতেই হবে, বা বুধের কোনো বিপর্যয় কিন্তু না থাকলে এমনটি কিন্তু ঘটবে না, বুধ কোনো না কোনো ভাবে খারাপ হতে হবে। এবার কিন্তু হৃদয় রেখার একটি নোট করুন, হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা মাত্রই শুভ। এটা রাখতে পারেন, যে ক্ষেত্রে যাবে, যে বয়সে যাবে, সেই বয়সে আমাদের হৃদয়কে চাঙ্গা করে তুলবে। মানুষ বলে না যে ওর মনোবল ভালো, মন ভালো হয়ে গেছে, বা ও ধর্মপরায়ণ হয়ে গেছে, ও অনেক মানে অসৎ পথে ছিল, সৎ পথে এসেছে, এমনটি বলে না বা আমরা দেখি না? তো হৃদয় রেখা থেকে কখনো যদি ঊর্ধ্বগামী রেখা ওঠে, সেটি যদি হাতের তালুর দিকে অর্থাৎ ভিতরের দিকে থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে শুভ ফল দেবে। নোট রাখতে পারে, যে বয়সে উঠবে সেই বয়সে তাকে শুভ ফল দেবে। এবার পার্থক্যটি দেখুন, একই হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা উঠবে, কিন্তু সেটি বহির্দেশের দিকে অর্থাৎ করাতের দাঁত উল্টা দিকে যদি এদিকে ধাবিত হয়, যে বয়সে উঠবে সেই বয়সে কিন্তু তার অশুভ ফল দেবে, নেগেটিভ ফল দেবে, হৃদয়ের নেগেটিভ ফল দেবে। তাহলে একই হৃদয় রেখার উপরে রেখা যদি ডাইনের দিকে থাকে তাহলে শুভ ফল দিচ্ছে, বামের দিকে থাকলে কিন্তু অশুভ ফল দিচ্ছে। এটি কিন্তু আমাদের বুঝতে হবে, পার্থক্যটাকে বের করতে হবে। তো যখনই শুভ এবং অশুভ একই ঊর্ধ্বগামী রেখা অশুভ দিচ্ছে, তো আমার বা আপনাদের প্রশ্ন থাকার দরকার যে সকল উপরের এই বহির্গামী রেখা কি সবগুলোই অশুভ ফল দেবে, না কোনোটা এর মধ্যে শুভ দিতে পারে? আবার সব ঊর্ধ্বগামী ডাইনের রেখা কি মানে শুভ দেবে, না কোনোটা অশুভ ফল দিতে পারে? এটি কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে এতটা দূরত্ব, এই দূরত্বের মধ্যে তো অনেক রেখা তৈরি হতে পারে, তো এর মধ্যে কোন ঊর্ধ্বগামী রেখা কি অশুভ ফল দেবে না, বা সবকটি কি শুভ ফল দেবে? এটি কিন্তু আপনাদের প্রশ্ন থাকা উচিত। তো যদি আপনাদের এই প্রশ্ন থাকে, তার মধ্যে একটি উত্তর হচ্ছে যে হৃদয় রেখার মাথার থেকে কোন রেখা যদি শনির ক্ষেত্রে যায়, দেখুন একেবারে হৃদয় রেখা শনির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর গিয়ে ঠেকে গেছে, তা সেখান থেকে একটি শাখা রেখা ঊর্ধ্বগামী হয়ে শনির ক্ষেত্রে গেছে। এই 2 নাম্বার হাতে লক্ষ্য করুন, খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করুন। হাতের রেখার ক্লাস আর হৃদয়, আজকে তো বললাম হৃদয় রেখা, আমাদের মন প্রফুল্ল না থাকলে এর কৌশল ধরা খুব কঠিন। আর হাতের রেখা বুঝতে পারলে এত সহজ, আর না বুঝলে সারা জীবনেও রেখা চিনতে পারবেন না, সারা জীবনেও, এত বড় কঠিন। কিন্তু ওই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মতো যে গোড়ার থেকে না শিখলে আগায় যায় কিছুই শেখা যাবে না, এটা তা না, কিন্তু এটা যে কোনো জায়গা থেকে শেখা যাবে হাতের রেখা। কিন্তু কথা হচ্ছে রেখা চেনা, আমরা শিখবো, আমরা খালি বই পড়েই যাব, মানে পড়বো শুধু দিকে গেছে এই হবে, কিন্তু রেখাটি চিনতে হবে আমার রেখাটি কোন দিক থেকে আসছে। তো সবগুলো ঊর্ধ্বগামী রেখা শুভ ফল দেবে ডাইনের দিকে যদি বেঁকে হয়,
সবগুলো শুভ ফল দেবে। এর মধ্যে একটি মাত্র রেখা অশুভ দেবে, সেটি হচ্ছে শনির ক্ষেত্রে যদি এই ঊর্ধ্বগামী রেখাটি হয়। বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পেরেছেন? আর বাকি সকল ঊর্ধ্বগামী রেখা কিন্তু শুভ ফল দেবে, এটা আলাদা নোট রাখতে হবে। তাহলে রেখাটা কি ভি চিহ্ন অঙ্কিত হয়েছে ওইটা? নো, যখনই ভি চিহ্ন, আমি কিন্তু এই প্রশ্নটার জন্য বলেছি যে হৃদয় রেখার মাথা 2 আঙ্গুলের মাঝখানে গেছে। যখন শনির ক্ষেত্রে এই ঊর্ধ্বগামী রেখা হবে তখন এই শনির আঙ্গুলের গোড়ায় একটা কর আছে না? আছে? আছে? জি স্যার। গোড়ায় একটি কর আছে না? এই শনির আঙ্গুলের গোড়ায় এই কর আছে না? এই যে কর, যখন এই হৃদয় রেখা শাখা রেখা শনির ক্ষেত্রে যাবে, করের সঙ্গে মিলিত হয়ে কিন্তু এখানে জব চিহ্ন তৈরি করবে। কোন ক্রমেই ওটি ভি চিহ্ন আর থাকবে না, কারণ উপরের করটা থাকবে না এমন কোন হাত কিন্তু দুনিয়ার বুকে নেই, দুনিয়ার বুকেই নেই। তো সেই করটি কিন্তু ডিপ থাকবে, ডিপ মানে ওইটার শক্তি আরো বেশি। এই মাঝের আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের গোড়ার করের শক্তি কিন্তু মানে 1000 গুণ বেশি, এটা থাকতেই হবে। তো যখন এটি শনির ক্ষেত্রে যাবে তখন এই সেই ডান দিকে বাঁকা রেখা, যেহেতু রেখাটি ডান দিকে বাঁকা, আবার আরেকটু বুঝুন, এখানে আবার একটু বোঝার দরকার আছে। এই রেখাটি ধরুন হৃদয় রেখা এই শনির আঙ্গুলের মাঝখানে গেল, এবার এখান থেকে ঊর্ধ্বগামী রেখা উঠলো, তো শনির এই কর, তো ডান দিকেই তো হেলে রেখাটি হচ্ছে, তো ডান দিকে হেলা রেখাটি কি এই রেখার সঙ্গে মিলিত হয়ে এভাবে কার্ভ হবে না মাথায় গিয়ে? যেহেতু রেখাটি তো এখান থেকে উঠে এই উঠলো, উঠে যদি শনির ক্ষেত্রে যে বাড়ি খায় গোড়ায়, তাহলে রেখাটির মুখ ঘুরে কি মাথায় যাবে না? দেখুন তো কারো হাতে এরকম আছে কিনা, দেখুন তো। স্যার আমি একটা প্রশ্ন করবো। প্রশ্ন একটু পরে, আগে দেখুন এইরকম কোন রেখা কারো হাতে আছে? আছে? স্যার আমার হাতে আছে স্যার, এই যে এই রেখাটা শনির ক্ষেত্র হয়ে এর দিকে গেছে, গিয়ে একটা জব চিহ্নের মতো হয়ে গেছে, আবার জব চিহ্নের মতো হয়ে গেছে। তাহলে এই যে জব চিহ্নের মতো হয়ে গেছে, তার মানেই কিন্তু ওই শনির ক্ষেত্রে জবের ফল দেবে, অর্থাৎ হৃদয় রেখার অশুভ ফল দেবে। কিন্তু বাকি জায়গায় কোন বৃহস্পতির মানে শনির ওই যে মাঝখানের জায়গাটা পের হয়ে প্রায় বৃহস্পতির আঙ্গুলের বাম দিকের গুড়ায় গেছে, আবার একটা শনি, আবার শনিতে একটা রেখা উঠছে বৃহস্পতির শনির ক্ষেত্র থেকে, হৃদয় রেখা থেকে একটা রেখা শনির ক্ষেত্রে চলে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের হাতে যেমন রেখা আছে এগুলো একটু আঁকাবেন, একটা খাতার একটা পেজে, একটা মানে শক্ত পেজে আঁকাবেন, যাতে এই হাতের ক্লাসের সময় আপনারা ওই হাতটাকে ক্যামেরার সামনে ধরতে পারেন। তো ধরলে কি হবে যে আমরা এই আপনি যে প্রশ্নটা করলেন এই রেখাটি আমি সুন্দরভাবে দ্রুত বুঝতে পারবো, কিন্তু যখনই আপনি এই মুখে ব্যাখ্যা দিচ্ছেন এটা কিন্তু ধরা খুব কঠিন, মানে কোন জায়গা থেকে কোথায় গেছে এটি কিন্তু বোঝা খুব কঠিন। তো এই ক্ষেত্রে আপনারা দয়া করে যদি এমনটি করেন, আপনাদের জন্য কিন্তু বোঝার কৌশল আরো আরো সহজ এবং সহজতর হবে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বলুন। স্যার আমার হৃদয় রেখার শুরুতেই বিশাল বড় একটা জব আছে, এই জবটা কি সারা জীবনই কুফল দেবে নাকি 25 বছর? এইবার দেখুন ওই সেই বুধের ক্ষেত্রে সেটি কিন্তু আসছি, যে ধরুন হৃদয় রেখা আগা মাথা ভালো, হৃদয় রেখা আগা মাথা সব জায়গায় ভালো, কোথাও খারাপ কিছু নেই, কিন্তু হৃদয় রেখার গোড়ায় কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়ে এমনটি জব হয়েছে। এইবার জব যদি উপরের দিকে হয় তাহলে উপরের দিকে হলে, আর এই গোড়া যদি ফাঁকা থাকে তাহলে এটা কি জব নাকি উপরের থেকে রেখা এসে বেঁকে মিশেছে, যেমন বিবাহ রেখা বেঁকে এসে হৃদয় রেখায় মেশে, এমন হয় নাকি প্রকৃত জব হয়েছে? এটির কিন্তু আলাদা ব্যাখ্যা হতে হবে। প্রকৃত জব আমার হাতে। বুঝতে পেরেছেন? যদি প্রকৃত জব হয় তাহলে শিশু বেলায় তাকে প্রচুর কষ্ট পেতে হয়েছে বা মনোকষ্ট পেতে হয়েছে, এমনকি মনোচঞ্চলতায় ভোগ করতে হয়েছে, ওই বুদ্ধিভ্রংশতায় ভোগ করতে হয়েছে, ভুল পথে পদার্পণ করতে হয়েছে, এমনকি দেখা গেল বুদ্ধির ভুলে তার অনেক কিছু হারাতে হয়েছে, বা হয়তো শোক দুঃখের অশ্রুজল ঝরাতে হয়েছে, বা ছোটবেলায় এই বুধের ক্ষেত্রগত অসুস্থতায় ভুগতে হয়েছে, এমনটি কিন্তু তার ঘটতে পারে যদি জব হয়। আর যদি এই রেখাটি ঠিক এভাবে
বেঁকে যায় আর গোড়ার অংশে যদি কোনো মিল না থাকে, অর্থাৎ এই লাল দাগের সঙ্গে যদি মিল না থাকে, মানে লাল দাগ অর্থাৎ কালো দাগটাই মিলতে হবে। লাল দাগটা তো হাতের বর্ডার, এটাই মিললে তো আর হলো না, অর্থাৎ মিলতে হবে আপনার কালো দাগের সঙ্গে। তো যদি কালো দাগের সঙ্গে না মেলে তাহলে তো এটা জব চিহ্ন হচ্ছে না, তখন তো এটা হৃদয় রেখার গোড়ায় দ্বিখণ্ডিত রেখা, তো উপরেরটি বিবাহ রেখা, এটা কিন্তু বিবাহ রেখা এসে হৃদয় রেখায় মিলিত হয়েছে। এটা বিবাহ রেখার ক্লাসের সময় আমরা বলবো যে এটি হলে কি হচ্ছে। আর বুধের ক্ষেত্রে যদি অর্ধচন্দ্রাকৃতি রেখা হয়, হ্যাঁ, হৃদয় রেখা বুধের ক্ষেত্রে নিচে একটা অর্ধচন্দ্রাকৃতি রেখা তৈরি করেছে। বুধের ক্ষেত্রে নিচে অর্ধচন্দ্রাকৃতি মানে ওই সে গোড়া রেখা, যাকে বলে না গোড়ায় না, এই ওই অপোজিট উল্টো পাবে। ও উপরের দিকে না উপর দিকে না, নিচের দিকে। তাহলে কিভাবে? এভাবে? না ওরকম না, ও আচ্ছা আচ্ছা, পিঠটা মিশে গেছে। এই হ্যাঁ ওইরকম, এরকম। এইবার এই যে অর্ধচন্দ্রাকারে যে রেখাটি মিশে গেছে, এটি ধরতে হবে হৃদয় রেখার থেকে একটি শাখা রেখা এদিকে গেছে, একটি শাখা রেখা এদিকে আসছে। তাহলে ওটাকে অর্ধচন্দ্রাকৃতি বলা যাবে না। না, অর্ধচন্দ্রাকৃতি বলা যাবে না। এইবার আমরা যেমন উপরের, হ্যাঁ অর্ধচন্দ্রাকৃতি যখনই বলা যাবে যদি এই দুটি অর্ধচন্দ্রাকৃতি হয়ে যদি নিচে কোনো রেখার সঙ্গে মিলিত হয়। তো আমাদের শিরোরেখায় কি ওটি এসে মিলিত হয়েছে? কোনো রেখা মিলিত হয় না। আর এক পাশের শিরোরেখা এসে মিলিত হয়েছে? কোনো রেখা মিলিত হয় কি মাথা মিলিত হয়েছে? হয়নি। না স্যার। তাহলে নিম্নগামী অর্ধচন্দ্র, নিম্নগামী অর্ধচন্দ্র নয়, ওটি হৃদয় রেখার শাখা রেখা। তো এইবার হৃদয় রেখার আমরা উপরের শাখা রেখার কিন্তু বর্ণনা করলাম যে উপরের শাখা রেখা মানে জীবন ভোগ করবো স্যার এই জবের কষ্ট। হ্যাঁ, না ওই যে আপনার 25 বছর বয়স পর্যন্ত বেশি দেবে, আর গোড়া যদি তার দুর্বল থাকবে, গাছের গোড়া যদি দুর্বল থাকে তাহলে আগা তো দুর্বল হয় স্বাভাবিক। গোড়া থেকেই আমার মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো আমি গোড়া থেকেই পেয়ে আসছি। যদি জীবনে আমি ছোটবেলায় শোক দুঃখের অশ্রুজল ঝরাই বা ঝরে আমার, তাহলে আমার মনে কখন প্রফুল্লতা আসবে বলেন? কখন? এই যে আপনারা যারা শিক্ষার্থী, আমার যে কত প্রাণের প্রিয়, আমি মানে বললে এটা শেষ হবে না। দুজন শিক্ষার্থী কালকে রাত্রে, দুজন শিক্ষার্থী ফোন দিয়েছেন, একজন বারবার ফোন দিয়েছেন একটি কথা জানার জন্য। আমি সেটি গতকালকে সিন করেছি, 21 তারিখের পরে আমি কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করিনি। 21 তারিখের পরে নয়, 20 তারিখের পরে। 21 তারিখ থেকে গতকালকে 29 তারিখে আমি সব হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করে একটি কাগজে লিখেছি। কালকে 2 ঘন্টা কারেন্ট ছিল না তখন। তো এই যে লিখেছি আমি, এখনো তার মধ্যে ধরুন আপনারা সেই প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনাদের কারো প্রশ্ন আছে, একটি প্রশ্ন আছে, আমি সেটির এখনো বিচারও করে পারিনি, বা ধরুন সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে পারিনি, তিনি রাত্রে ফোন দিয়েছেন। এইবার ধরুন সকাল 7টা থেকে একেবারে টানা রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত আমার ভিতর কিন্তু সেকেন্ডের সময় নেই। তো এই যে সেকেন্ড, একটি সেকেন্ডের যে তাড়না, এই তাড়নার অক্লান্ত পরিশ্রম করে গিয়ে কালকে রাত্রে যখন শুয়ে পড়েছি আমি, মানে ফোনটা, দুটো ফোন আগেই বন্ধ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগে। তারপরে একটি ফোন যখন হাতে রয়েছে সেটিতে ফোন পেয়ে আমি কিন্তু সেই ফোনটি কেটে দিয়েছি। কিন্তু অন্য সময় হলে কিন্তু আমি কাটতাম না, বা আমি ব্যাক করতাম। আমি এখনো কিন্তু ব্যাক করতে পারি। তো এই যে না পারার কারণ, মন আমার চাচ্ছে কিন্তু আমি দিতে পারছি না কেন, এটাও কিন্তু হৃদয় রেখা নির্দেশ করে। তো আমরা এতক্ষণ জানলাম যে হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ। একটি ঊর্ধ্বগামী রেখা অশুভ হতে পারে, সেটি হচ্ছে লাস্টের শনির ক্ষেত্রে গিয়ে যদি ঊর্ধ্বগামী রেখা হয়, মানে শনির ক্ষেত্রের মিডিল পার হতে হবে। এখানে আরেকটি নোট রাখুন, শনির ক্ষেত্রের মানে মধ্যমা আঙ্গুলের মিডিল পার হয়ে যদি ডাইনের দিকে বাঁকা সেই ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে ওটা শনির ক্ষেত্রে জব তৈরি করে ফেলে। এটি কিন্তু অশুভ ফলদাতা। অর্থাৎ হৃদয় রেখার শেষ জীবনে গিয়ে প্রচুর কষ্ট ভোগ করতে হবে, এমনকি শনির কর্মফল পেতে কষ্ট হবে, সেই সঙ্গে আধিদৈবিক আধিভৌতিক শক্তি কম হবে, বা রাজতুল্য জীবনযাপন করা
না করে আমরা হয়তো কষ্টে জীবন যাপন করব, এই অর্থাৎ কষ্টকে আমাদের বেছে নিতে হবে। আমাদের নীড়াবে মানুষ আমাদের মাথায় কাঁঠাল রেখে কোষও খাবে, বুসরাও খাবে, এমনকি মাথার চুল পর্যন্ত তুলে নেবে, আমাদের কিছু করার থাকবে না, হাত পা বাঁধা, যেন আমরা এর মতো কষ্টের আর হতে পারে না। কিন্তু যে যেখানে যাবেন সারাদিন খাটাবে, মাসের শেষে বেতন দিল না বা দিনের শেষে বেতন দিল না, উল্টে আরো কিন্তু দু কথা শুনিয়ে দিল। গতকালকে একটি কথা শুনলাম যে 5 জন শ্রমিক, একই ব্যক্তি 10 জন শ্রমিক নিয়েছে একটি কাজ করার জন্য। 10 জন শ্রমিকের 5 জন শ্রমিককে দুপুর বেলায়, না হ্যাঁ দুপুর বেলায় রুটি আর কলা, মানে নিম্ন স্তরের শ্রমিক, রুটি আর কলা খাওয়ার জন্য 15 টাকা খরচ, 5 জনকে 75 টাকা দিয়েছে। আর বাকি 5 জনকে সেই মালিক 75 টাকা দেয়নি, কারণ এই 5 জনকে অন্য একজন কন্ট্রাক্টর পাঠিয়ে দিয়েছে। তাদের খোরাকি মানে 15 টাকা করে খোরাকি সেই দেবে, অর্থাৎ মালিকের কাজ করেছে সেই মালিক, কিন্তু ওই 5 জনকে দিল আর বাকি 5 জনকে কিন্তু দিল না। এটা কোন মনের পরিচায়ক হবে? এটি ভেবে দেখুন, এটা কি ভালো মনের পরিচায়ক? যদি বলেন হ্যাঁ অবশ্যই আমি কেন দেব, শ্রমিক তো তার শ্রমিক এসে আমার এখানে কাজ করছে, তো এই 5 জনকে আমি কেন 15 টাকা করে 75 টাকা এটা তাকে দেব? এটা হতে পারে যে হ্যাঁ এটা আমার দেওয়ার কথা নয়, কিন্তু বিবেক কি যে একই সঙ্গে 10 জন শ্রমিক কাজ করছে, 5 জন রুটি মানে পাউরুটি আর কলা খাবে, পাউরুটি আর কলা খাবে। 15 টাকা কি হবে এই সময়? একটি কলা, একটি পাউরুটি, গোল পাউরুটি আর একটি চা, এই হচ্ছে বিষয়। তো 5 টাকা একটি চা, 5 টাকা একটি কলা, আর 5 টাকা একটি গোল পাউরুটি, রাস্তার পাশে ঝুলানো পাউরুটি। তো সেই 15 টাকা যে ব্যক্তি, যে মালিক দেননি, তার মন, আর যদি ওই 10 জনকে দিতেন তাহলে ওই মালিকের মন, এই দুটি মনের মধ্যে কি কোনো পার্থক্য নেই? আছে? কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। হ্যাঁ, তো এই হৃদয় রেখা কিন্তু এই মনকে তৈরি করবে। আর ওই মালিকের কি 75 টাকা, যদি আপনারা বিকল্প প্রশ্ন করেন যে কেন 75 টাকা দেবো, সে তো অন্য লোককে পাঠিয়েছে, তাহলে কি সেই ব্যক্তি তার ধন সম্পদ আরো 500 গুণ বাড়বে? শ্রমিকের গায়ের ঘাম ঝরিয়ে না খাইয়ে পরিশ্রম করে গিয়ে ওই 75 টাকা জমিয়ে জমিয়ে কি উনি মানে মহাকাশে বা চাঁদে আরো 10 খণ্ড জমি কিনে উনার মৃত্যুর পরে উনার দাফন কি সেই চাঁদে বা মহাকাশে বা মঙ্গল গ্রহে হবে? হবে? হ্যাঁ, হতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। এবার হৃদয় রেখার আসবো অশুভ দিক। স্যার হৃদয় রেখাটা যদি স্যার একদম শনির ক্ষেত্রে গিয়ে উঠে যায় স্যার, হ্যাঁ, হৃদয় রেখাটা যদি একদম শনির ক্ষেত্রে উঠে যায়, একদম ওই শনির ক্ষেত্রে পরে গিয়ে স্পর্শ করে। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই তো এঁকেছিলাম, প্রথমেই তো সেই কি এঁকেছিলাম দুটি, যে একটি শনির ক্ষেত্র বরাবর গেছে, আরেকটি হচ্ছে হৃদয় রেখা উঠে পুরা শনির ক্ষেত্রে মাঝখানে গেছে। এবার এখান থেকে কোন শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেল বা শিরোরেখায় গেল, তো আমরা বৃহস্পতির ক্ষেত্রেটা ব্যাখ্যা করেছি, কিন্তু শনির ক্ষেত্রে যেটি গেছে সেটি ব্যাখ্যা করিনি, এবং এই যেটি শিরোরেখায় এসে মিলিত হলো এটিরও কিন্তু ব্যাখ্যা করিনি। দুটি ব্যাখ্যা কিন্তু বাকি রয়েছে, রয়েছে না এই দুটি ব্যাখ্যা বাকি? তাছাড়া হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখার ব্যাখ্যা করলাম, হৃদয় রেখার নিম্নগামী রেখা থাকলে তার ব্যাখ্যা রয়েছে না? নিম্নগামী যদি এদিকে হয়, আবার বিনিময়ে যদি আবার নিম্নগামী রেখা বাইরের দিকে হয়, তাহলে কি হবে তার ব্যাখ্যা করেছি? করিনি। তাহলে হৃদয় রেখার ক্লাস কি হলো? আমাদের সময় কিন্তু আছে আর মাত্র 45 মিনিট। তাহলে হলোটা কি? তার মধ্যে আমি একটু 2 মিনিট বিরতি নিচ্ছি, আপনাদের সবার অনুমতি নিয়ে, ঠিক 2 মিনিট। আপনারা এই 4টি প্রশ্ন কিন্তু এখন পাবেন। জলের বোতল,
একটি জিনিস আপনাদের কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে, যে প্রথম আমরা যে ক্লাসে গেছিলাম যে কোন রেখা কোন গ্রহকে নিয়ন্ত্রণ করে। হৃদয় রেখা কিন্তু নিয়ন্ত্রণকারী হচ্ছে বুধ, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং কোন ক্ষেত্র, প্রেসিডেন্ট স্যার যোগদান করেছেন মনে হয়। প্রেসিডেন্ট স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রেসিডেন্ট স্যার যোগদান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার আজকে জি ক্লাস জি নিতে আলহামদুলিল্লাহ, পারবেন? আমি খুব সুন্দর, আমি শুনতেছি 2বার করে আমি জয়েন করছি। তারপর বুট স্যারের সাথে কথা বললাম, আশিস আসছে ঢাকায়, আশিসের সাথে কথা বললাম, আশিস আসতেছে। হ্যাঁ, স্যার আজকে ক্লাস নিতে তো পারবেন না, প্রথমেই বলেছিলেন, পারবেন কি? ক্লাসে আপনি তো আজকে ক্লাসে থাকবেন না, ক্লাস করতে পারবেন না এটা বলেছিলেন, তা ক্লাস নিবেন আপনি? না না, আমি তো রাস্তায়, আমি তো ও সিলেট আচ্ছা পরীক্ষা কেন্দ্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে চান্স পেয়ে যাবে। আজকে আচ্ছা ঠিক আছে। পাওয়ার কথা। 1 1 2 5 7 2 7 7 8 6 13 রাহু। দেখা যাক দেখি কি হয়। 10টা 19-এ কথা হলো, যাই হোক। 1 2 4 2 6 শুক্র। আচ্ছা, পরীক্ষার ব্যাপার ওটা পরে আলোচনা করব। তো দেখুন, আমাদের এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা বুধ নিয়ন্ত্রণ করে। তাহলে বুধ থেকে যখন হৃদয় রেখা থেকে নিম্নগামী রেখা হবে, তখন কিন্তু আমরা শত্রুর আক্রোশে পড়বো। তো সেই শত্রুর আক্রোশে পড়বো, সেই শত্রুটা কার, শত্রুটা কিভাবে সৃষ্টি হবে, শত্রুটা আমার কাছে আসবে কিভাবে? আমার বুদ্ধি ভ্রংশতা। সুন্দর ডাক, যদিও মোরগের ডাক ভালো লাগছে, তবু একটু মিউট করুন যার ওখান থেকে আসছে। যাই হোক, কিশোর দাদা এবং আপনার হচ্ছে নারায়ণ দাদা, আপনারা আনমিউট করে ফেলুন। নারায়ণ দাদা, কিশোর কুমার দাদা আনমিউট করে ফেলুন। তো দেখুন এখানে যে হৃদয় রেখার নিম্নগামী রেখা কিন্তু শত্রু তৈরি করবে। তো এটি কিন্তু বুদ্ধিভ্রংশতার জন্য শত্রু তৈরি করবে। শত্রু আমাকে পাবে কেন? আমি কোনো ভুল কাজ করব, তবেই না কিন্তু শত্রুরা আমার ভুলটা ধরবে। এখানে একটি কথা কিন্তু আপনারা প্রত্যেকেই হয়তো পড়েছেন, যে স্পষ্ট ভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ছেড়েও। এর ভাব সম্প্রসারণ বা এর সারাংশ, এটি কি আপনারা পড়েছেন? কেউ পড়েননি এমন কেউ মনে হয় থাকতে পারে না। স্পষ্ট ভাষী শত্রু মানে যে সামনে থাকবে, স্পষ্ট কথা বলবে, সে কিন্তু শত্রু। কিন্তু সেই ব্যক্তি নির্বাক মিত্র অপেক্ষা ভালো, যে ব্যক্তি কথা বলবে না, আপনার ত্রুটি বিচ্যুতি বাইরে প্রকাশ করবে না, সে বন্ধু, গলায় গলায় কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, সেই ব্যক্তি কিন্তু বরং ওই নির্বাক মিত্র আরো বেশি শত্রু, স্পষ্টভাষী শত্রুর থেকে। তো যে ব্যক্তি মুখের উপর বলে বসবে যে তুই ওই যে মুখের গাছের ভিতরে ফিন মেরে দিলি, ওই গাছটা তো মরে যাবে, বা মুখের গাছের লেবুটা ছিঁড়লি, ওই লোকের এটা তো চুরি করা, অন্যায় হলো, এইটি যে বলবে সে স্পষ্টভাষী শত্রু। আর যে বলবে না, সহযোগিতা করবে, যে ঠিক আছে, আরে লেবু পাড়িছি, দুজনে মজা করে খাই,
বা ধরুন অমুকের গাছের ভিতরে একটি পিন ঢুকিয়ে দিছি যাতে গাছটা দ্রুত মারা যায়, বা গাছের গোড়ায় গিয়ে গরম পানি ঢেলে দিয়েছি যাতে গাছটা দ্রুত মেরে যায়, এবং সহযোগিতা করে সেই ব্যক্তি কিন্তু তার থেকে অধিক শত্রু, তাই কিনা? এর ব্যাখ্যা তাই কিনা? তাই তো, যে আমার ত্রুটি বিচ্যুতি যে ধরছে না, আমার খুব মানে একটি জায়গায় ভালো লাগে, যদিও আমি খোঁড়া মানুষ, আমি পর্বত আরোহণের চেষ্টা করি, এটা আমার দ্বারা কোনো ক্রমেই কিন্তু সম্ভব নয়। তো আমি, আপনারা মনে হয় দেখেছেন আমি একটি চণ্ডী পাঠ করার চেষ্টা করেছি, তো চণ্ডী পাঠ তো হয় নাই, চণ্ডী পড়া হয়েছে। তো সেখানে বলেছে যে ছাগল দিয়ে হাল চাষ করা আর এই চণ্ডী পাঠ করা সমান, এই ধরনের কমেন্ট আমি পেয়েছি। তো আমি নিজেই জানি যে হ্যাঁ, আমি খোঁড়া মানুষ, পর্বত আরোহণের চেষ্টা করেছি, এটা আসলে ভুল করেছি, বা আমি ছাগল, আসলে গরু দিয়েই তো হাল চাষ হবে, কিন্তু ছাগল দিয়ে কেন হবে? ছাগল দিয়ে তো হয়ই না, এটা তো এরকমই হবে। এমনও কমেন্ট আসছে যে মহানায়ক উত্তম কুমারও কিন্তু চেষ্টা করেছিলেন, আবার ভারতের সাবেক রাষ্ট্রপতি যিনি এই প্রণব মুখার্জি, উনিও কিন্তু মহালয় পাঠ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতো আর হয়নি। আচ্ছা, উনার মতো তো হবেই না, প্রশ্নই আসে না। ঈশ্বর বা মহান সৃষ্টিকর্তা কারো উপর, কারো না কারো উপর কিছু না কিছু দিয়ে দেয়, কোনো না কোনো দিকে তারকে শক্তি দিয়ে দেবে। আমার জ্যোতিষ করার মতো বা জ্যোতিষ শিক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটিও আমার নেই, কিন্তু দায়িত্ব আমার উপরে অর্পণ করেছে সৃষ্টিকর্তা, না করলে তো আর আমি এখানে আসতাম না। সেই সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তবেই না আমি আজ এখানে বকবক করছি। কিন্তু সেই বকবক করার মধ্যে হ্যাঁ ভুল ত্রুটি থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা বরং আমি চাইবো যে ত্রুটিটাকে আপনারা খুঁজে বের করুন, তবেই না মানে স্পষ্ট ভাষী শত্রু হবেন, আর সেটি নির্বাক মিত্র থেকেও শ্রেয় হবেন, আপনারা তখনই কিন্তু স্বাগত পাবেন। অর্থাৎ যিনি বলেছে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, উনি হচ্ছে একমাত্র ব্যক্তি। এবং ওনার ওখানে, যেহেতু আমি তো কমেন্টের উত্তর দিতে পারি না, আমি কমেন্ট দিলেই সেটা কমেন্টের উত্তর দিলে ওটা ইউটিউব মুছে দেয়। বর্তমানে নিয়ম হয়েছে মাদার অ্যাকাউন্ট ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমি আমার মেয়ের অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি ওখানে লিখে দিয়েছি আপনি রাইট বলেছেন, আমি কিন্তু তাকে কখনো এর প্রতিবাদ করি। তো এই যে শত্রু তৈরি করবে, হৃদয় রেখা যে শত্রু তৈরি করবে, আমাদের হৃদ দুর্বলতা, আমরা এমন কোন অন্যায় কাজ করব, সেই অন্যায় কাজ ওই মানুষ যখন পাবে তখন কিন্তু শত্রু তৈরি হবে, যে অমুকের ধন সম্পদ চুষে খাচ্ছে, অমুকের জমি জবরদখল করেছে, বা হয়তো অমুকের টাকা আত্মসাৎ করেছে, অন্যায় পথে উপার্জন করেছে, অমুকের সুন্দরী মেয়ের উপর নজর দিয়েছে, বা সে বারবার নেশা করে, কোনো না কোনো ভাবে কিন্তু তার বিবেক তাড়িত হয়ে বুদ্ধি ভ্রংশতার জন্য অবৈধ পথে যাবে, তবেই না কিন্তু তার শত্রু সৃষ্টি হবে। অর্থাৎ হৃদয় রেখা থেকে নিচের দিকে যত রেখা যাবে সেটি কিন্তু শত্রু। তাহলে স্যার আমরা কি বলতে পারি যার বুদ্ধি বেশি তার শত্রু কম? বুদ্ধি বেশি যার তার শত্রু কম, অবশ্যই সে শত্রুকে বুদ্ধি দ্বারা ঘায়েল করতে পারে। কেউ আছে মারামারি করে শত্রুকে, শত্রু এক চড় মেরেছে, সে 2 চড় মেরে দিল, শত্রু টাইট হয়ে গেল, ক্লিয়ার। আবার কেউ আছে বুদ্ধির মার দিয়ে, সামনের থেকে কিছু বললো না, পিছন থেকে এমন ভাবে সে ওই পথের থেকে সরে আসলো ধীরে ধীরে, ভাই তুমি বলেছিলে, আমি কিন্তু ও পথে যাইনি, অর্থাৎ তুমি এটা ভুল বুঝেছো, তুমি দেখো যে আমি এখানে যাইনি, তুমি জরিপ করে দেখো। এটা বুদ্ধির মারির পরে আর বড় কোনো মায়ের কিন্তু হতে পারে না, কখনোই হয়নি দুনিয়ার বুকে, এর স্থান কিন্তু উপরে নয়। কখনো মানে প্রতিদ্বন্দ্বী না হয়ে, বরং আপনারা কাউকে মানে নিচে নামিয়ে শত্রুকে পরাস্ত করার চেষ্টা না করে নিজে সফল হওয়ার চেষ্টা করুন, দেখবেন শত্রুরা এমনি পরাস্ত হবে। তো যখন আমরা সেই সব বুদ্ধির বলে নিজেরা প্রতিষ্ঠিত, নিজেরা সফল হওয়ার চেষ্টা করব, তখন শত্রুরা তো এমনি নিচে পড়ে যাবে, তাই তো? তাহলে এই হৃদয় রেখা যে শত্রু তৈরি করবে, অবশ্যই আমাদের ভুলকৃত শত্রু তৈরি করবে, আমাদের কাজের ফল আমরা পাবো, অর্থাৎ কর্মফল তো আমরা পাবো। আমরা কর্ম খারাপ করেছি, তাই তো আমরা বিশেষ করে হয় কেউ স্বর্গে যাব, নচেত নরকে যাব, অথবা স্বর্গ নরক এই দুনিয়ার বুকে যদি হয়, তাহলেও আমরা কালকে ভুল করেছি, আজকে তার মাসুল দিতে হবে। অর্থাৎ
এটা কিন্তু সেই বুদ্ধিভ্রংশতার মূল একটি কারণ। এইভাবে শত্রুতার সৃষ্টি হবে। এটি আরো কঠিন ভাবে যায়, এই রেখা যেতে যেতে যদি আগার দিকে গিয়ে শিরোরেখায় মিলিত হয়, এই যে নিম্নগামী রেখা এটি যদি শিরোরেখায় মিলিত হয়, সেই ব্যক্তি পাগল হবে, বুদ্ধিভ্রংশতায় পুরা উন্মাদ হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি পাগল হবে সে ব্যক্তির শত্রু থাকা লাগবে না, সে ব্যক্তির এমনি সবকিছু চলে যাবে দুনিয়ার থেকে। তারা শত্রু কি, সে তো পাগল, এমনটি কিন্তু তৈরি করে দেবে। তাহলে এত বড় অশুভ ফল যদি দিতে পারে এই নিম্নগামী রেখা, হৃদয় রেখার নিম্নগামী রেখা যদি পাগল করে দিতে পারে, হৃদয় রেখার প্রত্যেকটা নিম্নগামী রেখা যদি শত্রুতা তৈরি করতে পারে, এইবার হৃদয় রেখার নিম্নগামী রেখা নেমে এসে কখনো কি শিরোরেখায় মিলিত হতে পারে না? পারে কি পারে না বলেন? পারে স্যার। যদি এই রেখাটি নিম্নগামী হয়ে কখনো শিরোরেখায় মিলিত হয় তাহলে কি হবে? ওই বয়সে মস্তিষ্ক বিকৃত ঘটবে, ওই সেই মাথার পাগল, ওই যে রাহুর ক্ষেত্রে গেছে বা শিরোর ক্ষেত্রে গেছে, তো শিরোরেখার ক্ষেত্রে শিরোরেখায় গিয়ে যদি মিলিত হয় তাহলে কিন্তু গুপ্ত শত্রুর প্রবণতা বাড়াবে। আর যদি রাহুর ক্ষেত্রে গিয়ে মিলিত হয় তাহলে প্রকাশ্য শত্রুর প্রবণতা বাড়বে, কারণ রাহু প্রকাশ্য শত্রুর কারক, সম্মুখ সমরে যুদ্ধটা পছন্দ করে, আর কেতু হচ্ছে পিছন পাশ থেকে ছুরি মারাটা পছন্দ করে। এটি কিন্তু মঙ্গল তথা রবির আঙ্গুলের নিচে যে মস্তিষ্ক রেখাকে নিম্নগামী রেখা বলা হচ্ছে, যেটা আপনি অঙ্কন করেছেন, সেই রেখাটা যদি সেম টু সেম ভাবেই থাকে, উচ্চ রক্তচাপের কারণে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে? সেটি শিরোরেখায় না গেলে ব্রেনকে এই জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে জোর দিতে হবে পামিস্ট্রি করতে গেলে। কেন? যে শিরোরেখা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। তো এইবার বুদ্ধি ভ্রংশতার দরুন এমনও হতে পারে যে ঠিক আছে আমি আমার কথাই বলি, ধরুন আমি আমার ওয়াইফের উপরে রাগ করলাম, রাগ করে কি করলাম, তাকে তো মারতে পারতেছি না, পরের মেয়ে মারলে দেখা গেল কেস ঠুকে দিল, আমি জেলে চলে গেলাম। তো তাকে না মেরে আমি কি করলাম, আমার নিজের মাথায় ভালো মতো একটা বাড়ি মারলাম। সেই আঘাতে সে মনোকষ্টটা পেল, আমি তাকে শান্ত করার জন্য করলাম। তাহলে কি হলো, নিজেই নিজে আঘাত দিয়ে শত্রুকে দমন করার চেষ্টা করছে। অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনার সন্তান অন্যায় করেছে, চুরি করেছে, সালিশ বসছে স্কুল মাঠে বা প্রচুর লোকের মধ্যে, এইবার তার বাবা যে যদি সেই সন্তানকে ঠসাঠস 2-4 চড় মারে, আরাম জাদা তুই এই ধরনের কাজ করেছিস, তুই তো কুলাঙ্গার ছেলে, তুই আমার ছেলে হওয়ার যোগ্যতা রাখিস নি, খবরদার তুই আমার বাড়ি ঢুকবি না, তুই না খেয়ে পথে পথে ঘুরে বেড়া। ওই সালিশদার কি আর প্রতিশোধমূলক পুনরায় বিচার করতে যাবে? গেছে? এটাই হচ্ছে বুদ্ধির খেলা স্যার। হ্যাঁ, এটাই বুদ্ধির খেলা। অথচ যদি ওখানে সালিশ কর্তা হচ্ছে চেয়ারম্যান বা গ্রামের সেই মোড়ল বা গ্রামের সেই গণ্যমান্য সেই শ্রেষ্ঠ ব্যক্তি, সেই ব্যক্তি যদি মারে, তাহলে ওই দুটো চড় বাবা যেভাবে দিছে, বাবা সন্তানকে দিলেও নিয়ে আসছে এরকম ভাবে, কিন্তু যখন গায়ে লাগেছে তখন কিন্তু এইভাবে এক গতিতে কিন্তু যায়নি, তাকে চড়টা এইভাবে এনে কিন্তু মেরে দেয়নি, কাছাকাছি যেয়ে কিন্তু স্লো হয়েছে, কারণ সন্তান বুকে তারই লাগবে বেশি। ঠিক কিনা বলুন? অর্থাৎ সে দেখিয়েছে যে আমি ঝমাঝম মার দিয়েছি বা লাঠি দিয়েই পিটাইছি, কিন্তু পিটানটা তার বরং কম লেগেছে। আর যদি অপরে মারতো তাহলে আরো বেশি লাগতো। তো যদি রাহুর ক্ষেত্রে যায়, শিরোরেখার সঙ্গে মিলিত হয়, তাহলে অপরের দ্বারা মার খেতে হবে। আর কেতুর ক্ষেত্রে গেলে গোপন ভাবে মার খেতে হবে। গোপনে পিছন দিক থেকে পুকুরের মাছ নষ্ট করতে পারে, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, বা ধরুন পিছন দিক থেকে আপনার মা বোনদের দিকে হাত বাড়াতে পারে, পিছন থেকে শীত কেটে ঘর থেকে চুরি করতে পারে, এমনকি ষড়যন্ত্র করে আপনাকে মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিতে পারে। এক কথায় যাতে আপনাকে দুর্বল করে দেওয়া যায়, আপনার মস্তিষ্ককে যাকে একেবারে নিঃস্বরিক্ত করে ফেলা যায়। হ্যাঁ বলুন স্যার। ওই রাহুর ওখানে যে রেখাটা আছে না, হ্যাঁ, ওইটা যদি এই হৃদয় রেখাকে ছেদ করে, মানে ছেদ করে তারপরে আসে, তাহলে? সুন্দর। এই রেখাটি যদি হৃদয় রেখাকে ছেদ করে রাহুর ক্ষেত্রে যায়,
তাহলে তো এটি আপনার আর হৃদয় রেখা শাখা রেখা শিরোরেখা মানে রাহুর ক্ষেত্রে গিয়ে মিলিত হয়নি, এটি কিন্তু আলাদা রেখা হয়েছে। তো এবার যদি রবির ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে রেখা যায় তাহলে রবি রেখা রাহুর ক্ষেত্রে গেছে, যদি শনির ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে রেখা যায় তাহলে শনি রেখা রাহুর ক্ষেত্রে গেছে, যদি মানে বুধের ক্ষেত্র থেকে কোন রেখা রাহুর ক্ষেত্রে যায় তাহলে বুধের ক্ষেত্র থেকে রেখা রাহুর ক্ষেত্রে গেছে। এটি কিন্তু হৃদয় রেখার কোন শাখা রেখা যায়। তো শনির ক্ষেত্র থেকে যদি যায় রাহুর ক্ষেত্রে তাহলে শনি রাহুর মিলন ঘটেছে, শনি রাহু একে অপরকে টেনে দুজনে এক জায়গায় আনার চেষ্টা করছে অথবা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, দুটির একটি হচ্ছে। হয় তার প্ল্যানেটে থাকবে যে একে অপরের সমসপ্তমে বা উল্টা দিকে থাকলো, অথবা কি হলো যে দুজনে এক ঘরের মধ্যে থাকবে। এমন হতে পারে রবি আর রাহু এক ঘরে বসে আছে আর তার হাতেই কিন্তু তখন এই রবি ক্ষেত্র থেকে রেখা আর রাহুর ক্ষেত্রে গিয়ে মিলিত হবে। হতে পারে যে বুধ আর রাহু একসঙ্গে আছে বা বুধ আর রাহু দৃষ্টি পড়েছে, তাদের কিন্তু এই ধরনের রেখা বুধের ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে যেতে পারে। অর্থাৎ প্ল্যানেটে আকর্ষণ আর বিকর্ষণ, এটা কি আমরা জানি কোন গ্রহ কোন গ্রহকে আকর্ষণ করে প্ল্যানেট দেখলে, এটা কি বুঝি আমরা? এখনো বুঝেছি? আমরা শুধু শত্রু মিত্র দৃষ্টি এগুলো কিন্তু বুঝেছি, কিন্তু কোন গ্রহ কাকে আকর্ষণ করে কোন গ্রহ কাকে বিকর্ষণ করে এটি কি আমরা বুঝেছি? এখনো বুঝে পারিনি, কারণ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনেক কঠিন, সেই জায়গায় এগিয়ে পারছে না। আমরা তার আগে চলছি, এই আগে চলার কারণে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে আজকে পাচ্ছেন না। কিন্তু এটুকু বুঝে রাখুন আজকে যে প্ল্যানেটে কিন্তু এই আকর্ষণই আছে না বিকর্ষণই আছে, এইটা আকর্ষণ তৈরি করবে না বিকর্ষণ তৈরি করবে, এই পার্থক্যটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তখন বুঝতে হবে যে তার প্ল্যানেটটি বা তার গোচর প্ল্যানেটটিতে যদি আকর্ষণকারক গ্রহ হয় তাহলে একে অপরে আকর্ষণ করছে, আর যদি বিকর্ষণকারী হয় তাহলে বিকর্ষণ তৈরি করছে। তাহলে বিকর্ষণ হলে রাহু রাহুর মতো কাজ করবে, শনি শনির মতো কাজ করবে, দুইজনকে দুই দিকে ঠেলে দেবে। তো শনি কখনো রাহুকে কোলের মধ্যে আনবে না আর রাহু কখনো শনিকে কোলের মধ্যে আনবে না, বরং দূরে ঠেলে দেবে। এইবার যদি ধরুন শনি তার মিত্র গ্রহ হয়, তো একটি মিত্রকে যদি দূরে ঠেলে দেওয়া হয়, আমরা চার ভাই যদি একটি ভাইকে দূরে ঠেলে দিই বা একটি ভাই যদি মারা যায় তাহলে কি আমাদের একটি ক্ষতি হলো? একটি বন্ধু বা চারজন পার্টনার ছিলাম, একটি পার্টনারকে যদি দূরে ঠেলে দেওয়া হয় তাহলে কি একটি পার্টনার বেরিয়ে গেল, তাকে যে কোনো ভাবে বের করে দিলাম, আমার কি একটু হলেও ক্ষতি হবে না? আমার পুনরায় বিনিয়োগ করে ওই ব্যবসাকে সমতায় আনতে গেলে ওই টাকাটা ওখানে ঢুকাতে হবে না? বা আরেকজন পার্টনারকে আমরা টেনে আনলাম একজন পার্টনারকে ত্যাগ করে, এই পার্টনার যতটা ভালো ছিল পরবর্তী পার্টনার কিন্তু আরো খারাপ হয়ে বসতে পারে, হতে পারে না? সে এসে আপনার ব্যবসা আত্মসাৎ করতে পারে না? তো নেগেটিভ গ্রহ যেহেতু রাহুর ক্ষেত্রে যাচ্ছে, বুধের ক্ষেত্র থেকে গেলে প্রত্যেকটা রেখাই কিন্তু অশুভ ফল দেবে। পরমারায় আপনি শুনেছেন কিনা যে শনির ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে গেলেও অশুভ দেবে, রবির ক্ষেত্রে গেলেও অশুভ দেবে, আবার বুধের ক্ষেত্র থেকে গেলেও এটা অশুভ ফল দেবে, এটি কোনোটাই শুভ ফল দেবে না। ক্লিয়ার? এবার স্যার কোথা থেকে যায় তো রাহুর ক্ষেত্রে গেলে স্যার অশুভ? হ্যাঁ, এই উপরের অংশ থেকে, অর্থাৎ হাতের এই যে উপরের অংশ থেকে কোন রেখা রাহুর ক্ষেত্রে গেলে সেটি কখনোই শুভ ফল দেবে না। আবার একটি কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটি আপনারা লিখে নিন। রাহুর ক্ষেত্র থেকে কোন রেখা যদি শনির ক্ষেত্রে যায় দেখতে প্রায় একই রকম, কিন্তু ওই যে বুঝতে হবে যে গাছের গোড়া কোন দিকে, সেই অনুযায়ী সেটি কিন্তু শুভ ফলদাতা হবে। রাহুর ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে এভাবে চক্রাকারে থাকে বা গোল আকারে থাকে, তো এটাকে কিন্তু বিকল্প চলমান রিং বলা হয়, যেহেতু শনির ক্ষেত্রে গেছে। তো বৃহস্পতির পুরা গোড়ার অংশকে নিয়ে একেবারে বৃহস্পতির শেষ পর্ব রাহুর শুরু থেকে সেই রেখাটি বেঁকে আপনার শনির ক্ষেত্রে গেছে। এটি কিন্তু মানে মাথায় গিয়ে শনিকে পেয়েছে, অর্থাৎ রাহু শনিকে চাচ্ছিল যে তুমি ভাই আমার সাথে আসো। তো রাহুও সর্বগ্রাসী গ্রহ রাহু,
আর শনি তো পরম যোগী, কর্মফলদাতা, আবার বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসানের মালিক, পাপ গ্রহ। তো দুই পাপকে মিলিত হওয়ার চেষ্টা করছে। ধরুন দাউদ ইব্রাহিম আর ওসামা বিন লাদেন দুইজন যদি একে অপরে হাত মিলায়, আমরা কিন্তু সাধারণ অনেক জায়গায় দেখি যে এক এলাকার নেতা আর এক এলাকায় যে হাত মিলায়, বা ধরুন এক জায়গার কুকুর, এক পাড়ার কুকুর আর এক পাড়ায় গেলে ওই পাড়ার কুকুররা ঘেউ ঘেউ করে, কিন্তু 1-2 দিন পরে দেখা যাচ্ছে ওই কুকুরে কুকুরে বন্ধুত্ব তৈরি হয়। তো কুকুর মানে আমরা সাধারণভাবে খারাপ মনে করি যে কুকুর খারাপ, মানে কুকুর কার কুকুরের চরিত্র, কিন্তু কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী কিন্তু দুনিয়ায় আর নেই। তো যখন এই দুই কুকুর মিলিত হবে, তো তখন দুই কুকুর মিলিত হয়ে কি করবে আপনি ভেবে দেখুন। তো রাহুর ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে রেখা গেলে দুই শত্রু, ডবল শত্রু একক ভাবে তাকে টেনে আনবে, এনে কিন্তু ডাবল ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। অবশ্য এক্ষেত্রে বৈষয়িক দিকে প্রচুর উন্নতি ঘটাবে, কিন্তু বাকি দিকে তারা ক্ষমতার অপব্যবহার করবে। নোট করুন বা বারবার শুনবেন এই ভিডিওটি, যে এই রেখা হয়তো তাকে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি দেবে, কিন্তু অপরের ধন সম্পদ শোষণ, নিষ্পেষণ বা কেড়ে এনে চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাই করে আমার 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 চাই, যেমন লগ্ন ভাবস্তরা, যে দুনিয়ার সবকিছু আমার চাই, কারো কিছু থাকলো আর না থাকলো কিছু দেখার বিষয় নয়, আমার চাই তো আমার চাই, এমনটি কিন্তু এই রেখাটি ষড়রিপু দমন করবেন এবং ষড়রিপু জাগ্রত করবে, তাই তো? ষড়রিপুকে জাগ্রত করবে, দমন করবে না। বরং যদি রাহু থেকে যেটা শনি দিকে যাবে স্যার, রাহু থেকে যেটা শনিতে গেল, এটার এই ফল। হ্যাঁ, বরং যদি শনির ক্ষেত্র থেকে রেখা রাহুর ক্ষেত্রে যায়, তখন বরং ষড়রিপু দমন হবে, আর ওই ক্ষেত্রে ষড়রিপু জাগ্রত হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দমন হয়ে সে পাগল হবে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবকটাই ক্ষতিকর, ষড়রিপু 6টা ক্ষতিকর জিনিস। আবার এই 6টির কোনোটি যদি না থাকে, তাহলে সে কিন্তু পাগলের কিন্তু এর কোনোটাই থাকে না। কামও থাকে না, ক্রোধও থাকে না, অহংকারও থাকে না, বা লোভ লালসা থাকে না, মোহ থাকে না, মাৎসর্য থাকে না, এই কোনোটাই কিন্তু পাগলের থাকে না। স্যার এই ক্ষেত্রে কি স্যার সেই জাতক উন্মাদই যাবে স্যার, একদম উন্মাদ পাগল? এখন উন্মাদ হোক আর কম হোক সেটা ওই ক্ষেত্রের উপর নির্ভর করবে, তবে হবে, কিছুটা হলেও হবে। সে পুরো উন্মাদ হোক আর অল্প উন্মাদ হোক, হবেই সে, এটার ব্যাপারে কোনো দিক। তাহলে স্যার ওই আগেরটার ক্ষতিটা কম, এটার ক্ষতি সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা মানে রাহু থেকে যেটা শনির ক্ষেত্রে যাবে, হ্যাঁ এটা স্যার আমরা মানে ওই জপ চিহ্নের মতো ক্ষতি। কিন্তু এখানে একটি নোট রাখতে হবে যে বৈষয়িক উন্নতি কিন্তু তার প্রচুর হবে, ধন সম্পদ সম্পত্তি কিন্তু তার প্রচুর হবে, কিন্তু প্রচুর হবে সব অনুচিত অবৈধ পথে উপার্জন করে, বৈধ পথে নয়। ক্লিয়ার হয়েছে? এইবার আপনাদের আরো প্রশ্ন আছে এখানে হৃদয় রেখা। কি প্রশ্ন আছে? হৃদয় রেখার শাখা রেখা যে নিম্নগামী হলো, শাখা রেখা যে নিম্নগামী হয়েছে আমাদের, তো এই করাতের মতো এগুলো শত্রু তৈরি করে। এইবার কোন করাতের মতো রেখাটি নেমে আসলো, এবার মাঝখান থেকে ভাগ্য রেখা উঠে ক্রস চিহ্ন তৈরি করেছে। দেখুন গুজ্জ ক্রস, এটি যদি করে, এটি যদি ছিল রেখায় মিলিত হয়, নিশ্চিত সে মস্তিষ্কে ওই সময় আঘাত পাবে, বা ওই সময় কোনো শোক পাবে, ওই সময় কোনো দুঃখ পাবে, ওই সময় কোনো যন্ত্রণা ভোগ করবে, নিজে মস্তিষ্ক রোগে ভুগবে। কিন্তু ভাগ্য রেখার থেকে যদি ক্রস চিহ্ন তৈরি করে, তাহলে রোগ ব্যাধিতে ভোগানো কিন্তু তার কমাবে না, মস্তিষ্কের রোগ ব্যাধিতে কমানো মানে ভোগানো কিন্তু কমাবে না, কিন্তু এটা গুজ্জ ক্রসের ফল দেবে। তখন কিন্তু তার গুপ্ত শক্তি, গুজ্জ শক্তি জাগ্রত হবে, আদি দৈবিক আদি ভৌতিক শক্তি জাগ্রত হবে। পার্থক্য কিন্তু এটা। স্যার, হ্যাঁ, আরে হৃদয় রেখায় যে সোজা যেতে পারে, মানে সোজা যেটা। হ্যাঁ ওটাই আসতেছি আমরা, এবার আসতেছি। এ পর্যন্ত বুঝতে পেরেছেন
যে এটি কিন্তু গুহ্য ক্রস তৈরি হবে। তো এমন হতে পারে যে এটি বুধের ক্ষেত্র থেকে শিরোরেখা মিলিত হয়েছে, আর ভাগ্য রেখা ধরুন আপনার উঠে সুদা রবির ক্ষেত্রে গেছে। তো যদি রবির ক্ষেত্রে যায় আর বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি মিলিত হয়, এই যে দেখুন, তাহলেও কিন্তু এটা গুহ্য ক্রস চিহ্ন হচ্ছে। অর্থাৎ আমরা বলেছি কিন্তু যে মঙ্গলের ক্ষেত্র ব্যতি রেখে বাকি কোথাও গুহ্য ক্রস তৈরি করলে সেটি শুভ ফলদাতা, এটা বলেছিলাম না? বলেছিলাম, মনে আছে? মঙ্গলের ক্ষেত্র বাইরে যদি এদিকের অংশে যে কোনো জায়গায় শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে ক্রস চিহ্ন তৈরি করে সেটিকে গুহ্য ক্রস বলে ধরা হবে। ক্লিয়ার তো? শুভম বিশ্বাস, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এইবার আমাদের প্রশ্ন হচ্ছে হৃদয় রেখা ভিন্ন ধর্মী। ভিন্ন ধর্মী কিভাবে যাব? হৃদয় রেখা সোজা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেল, অথবা হৃদয় রেখা সোজা গিয়ে এই আয়ু রেখার গোড়ায় গিয়ে মিলিত হয়েছে। এটি কি হৃদয় রেখা না শিরোরেখা আমরা জানি না, কিন্তু হতেও পারে শিরোরেখা, কখনো হতে পারে হৃদয় রেখা। তবে যদি বৃহস্পতির ক্ষেত্রে আড়াআড়ি ভাবে যায়, এটা শতকরা হয়তো 1% পাওয়া যাবে কিনা সন্দেহ। যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এটাকে আপনারা হৃদয় রেখাই ধরে নেবেন। আর যদি আয়ু রেখার সঙ্গে মিলিত হয় বা আয়ু রেখা থেকে বিদূরিত হয়ে রাহুর ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু এটি শিরোরেখা বলে ধরতে হবে। এক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আর আরেকটি রেখা কিন্তু থাকবে না, আলাদা শিরোরেখা কিন্তু থাকবে না। হয়তো থাকতেও পারে যে এখানে এসে একটু ছোট্ট শিরোরেখা হয়েছে, বা এখান থেকে একটি রেখা এসে নেমে রয়েছে, ছোটখাটো একটি হয়তো শিরোরেখা আছে, মানে ভগ্ন বা যে কোনো ভাবে একটি শিরোরেখা আছে, এমনটি কিন্তু হতে পারে, কিন্তু ওটি শিরোরেখা নয়, ওটি কেতুর ক্ষেত্রের আড়াআড়ি রেখা। কারণ শিরোরেখা হতে গেলে তো তার গোড়ার থেকে শুরু হতে হবে, গোড়ার থেকে তো সে শুরু হয়নি, মাঝখানে এসে শিরোরেখা তো তৈরি হবে না, ওটা আড়াআড়ি রেখা। তো এমনটি রেখা থাকলে সেই সকল জাতক জাতিকা, এইবার জন্ম প্ল্যানেটে যদি বুধ আর রাহু একসঙ্গে থাকে যে কোনো ঘরে, লগ্ন থেকে দ্বাদশ ঘর পর্যন্ত, ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকলে তো অধিক খারাপ ফল দেবে। আবার যদি লগ্ন পঞ্চম নবম দ্বাদশে থাকে, লগ্ন পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশে থাকে, তাহলেও কিন্তু অশুভ ফল দিচ্ছে। অর্থাৎ বুধ রাহু একসঙ্গে লগ্ন থেকে 12 ঘর পর্যন্ত যে ঘরেই থাকছে না কেন সে কিন্তু অশুভ ফলই দিচ্ছে। কখনোই কিন্তু শুভ ফল বুধ আর রাহু একসঙ্গে যুক্ত থাকার লগ্ন থেকে কোনো ঘরে দেখাতে পারছেন না যে রাজযোগ হচ্ছে। এটা কি আমরা পারছি দেখাতে? বলেন, রাজযোগের ফল দিচ্ছে এমন কোন শক্তি আমরা পেয়েছি এখনো যে রাহু আর বুধ একসঙ্গে যুক্ত আছে যে কোনো ঘরে সে রাজযোগের ফল দিয়েছে? বলেন। যদি কোনো ছকে থাকে তাহলে তার কথাবার্তা খচ্চরের মতো হবে। কোথায় থাকে? যদি রাহুর সাথে বুধ যুক্ত থাকে বা দৃষ্ট থাকে, কথাবার্তার মধ্যে শালীনতা থাকবে না, খচ্চরের মতো কথাবার্তা হবে। হ্যাঁ, খচ্চরের মতো কথাবার্তা হবে। এইবার আপনারা বলতে পারেন যে মিথুনে রাহু তুঙ্গস্থ আর মিথুনে বুধ নিজ গৃহে, এটা এখানে আছে, তাহলে মনে হয় ভালো হবে? কোনো ক্রমেই ভালো হতে পারে না। বুধ রাহু যদি পঞ্চমে থাকে তাহলে কি হবে স্যার? পঞ্চমে থাকলে সে লগ্নে দৃষ্টি দেবে। এইবার পঞ্চমে বুধ, আপনাদের তো এটাই বুঝতে বলতেছি। ধরুন বৃষ লগ্ন, বৃষ লগ্নের ক্ষেত্রে রাহু আর বুধ তুলায় বসে আছে, এই বুধ আর রাহু, লগ্ন হচ্ছে বৃষ, এক্ষেত্রে কি করবে? দেখেন কি হয়েছে। স্যার এখানে রাহু তো অবশ্যই ভালো ফল দিবে, যেহেতু কন্যায় রাহু ভালো ফল দেওয়ার কথা, কিন্তু যেহেতু বুধ যুক্ত হয়ে আছে এবং বুধ এখানে স্বক্ষেত্রে উপবেশন করে আছে, অবশ্য পঞ্চমে উপবেশন করে আছে, বিদ্যা শিক্ষা তো বাধা আসবেই স্যার, মস্তিষ্কের 12টা বাজাবে। সেক্ষেত্রে তাদের সাথে যে সংযোগ, অর্থাৎ পারিবারিক বা সামাজিক সংযোগটা ক্ষেত্র বিশেষে একটু অন্য মতান্তর সৃষ্টি করতে পারে। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন, কিন্তু বুদ্ধিভংসতা কি তার দেখা দেবে না? তার কি জীবনে বুদ্ধিভংসতা দেখা দেবে না? অবশ্যই স্যার। সে কি গোয়ার হবে না? গোয়ার হবে না? গোয়ার
হ্যাঁ হবে, গোয়ার হতে পারে। এখানে স্যার আমি একটু কথা বলি স্যার, এখানে হ্যাঁ। যদি স্যার ওই রাহু, শুধু রাহু থাকে স্যার পঞ্চমে বৃষলগ্নের ক্ষেত্রে, আর বর্তমানের যে অবস্থা স্যার, এই বৃষলগ্নে স্যার বর্তমানে তো স্যার রাহু আছে, লগ্নে আছে স্যার, চৌরস্থ আছে। তাহলে স্যার এখন যদি মানে কোনো জাতক প্রশ্ন করে যে আমার তো বৃষলগ্ন, পঞ্চমে রাহু ছিল, বর্তমানে রাহু তো লগ্নে, সে অবস্থা এখন আমি লেখাপড়ায় যেমন আইন পেশা উচ্চতর ডিগ্রি লাভ করতে পারবো নাকি, এরকম প্রশ্ন থাকলে কি হবে? আমার প্রশ্ন সেটি নয়, আমার প্রশ্ন হচ্ছে বুধ রেখা বা হৃদয় রেখা রাহুর ক্ষেত্রে গেছে, আমার প্রশ্ন এটি। তার মানে রাহু আর বুধ পঞ্চমে মিলিত হয়ে বসে আছে। তো এখন গোচরে বুধ তার নিজ গৃহে গেল, মিথুনে গেল, ধনভাবে গেল, আর রাহু ধরুন লগ্নে যে তুঙ্গস্থ, তাহলে কি হলো, তার দ্বাদশ দৃষ্টিটা সেই বুধের উপরে পড়লো না? আবার বুধ যদি কন্যায় থাকে, তো রাহু এখন গোচরে লগ্নে আছে, তাহলে এখানে নবম দৃষ্টি পড়েছে না? পড়েছে। তাহলে বুধ বুদ্ধিভ্রংশ গোয়ার তৈরি করেছে কি করেনি, এটি হচ্ছে আমার প্রশ্ন। করেছে স্যার, করেছে। হ্যাঁ, এই সব লোক কিন্তু যে যারা সমরে মোরা দেহি গ্রাম, এরা দেখবেন যে নিজের পরিবার, আত্মীয় পরিজন কাউকেই সে কারো কথা শুনবে না। যুদ্ধে যাবো, বুধ এবং রাহুর যোগাযোগটাই খারাপ স্যার। হ্যাঁ খারাপ, মানে সে ভুল পথে পা দেবেই। শিশুকে যদি বলা হয় তুই আগুনে হাত দিস না, হাত পুড়ে যাবে, ও মানবে না। ও দেখবেন যে যেই মা সরে গেছে, মা রান্না করে গেছে, এদিক ওদিক গেছে, খুজুন করে যে আঙুল ঢুকায় দিল, দিয়ে চিৎকার, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আঙুল ঘুরে আঙুল, তখন আর মাকে দেখাচ্ছে না, আঙুল টিপে ই করছে, হাত টেনে ধরে দেখছে, দেখে দেখে কি আঙুল ঘুরে গেছে। অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু সে অনুচিত অবৈধ কাজবাজে বা বড় অপশক্তিকে দূর করার জন্য সে ঝাঁপিয়ে পড়বে। এবার সে মরবে না মারবে এর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। বিদ্যা বুদ্ধির ক্ষেত্রেও তাই। ধরুন আমার মতো ওইরকম নকল করবে, আমি যেমন বলেছিলাম যে হ্যাঁ নকল আমি সারা জীবন কিন্তু আমি নকল করাই আসতাম। তো এই নকল করবে, নকল করে ধরা পড়ে সাসপেন্ড হবা, না চিরতরে বহিষ্কার হবা, না টোটালে তোমার ওই লেখাপড়া বন্ধ হয়ে যাবে, এই জ্ঞান বিবেক কিন্তু তার মধ্যে থাকবে না। সে কিন্তু ঠিকই করবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ আপনার কথা বলেছিলাম একবার ক্লাসে, মনে করেছিলাম, কালকেও পারিনি, যাই হোক। তো দেখুন, তো এই যে বুদ্ধিভ্রংশতা থাকবে, অর্থাৎ সে সাসপেন্ড হবে না কি হবে তার কিন্তু ইচ্ছা নেই। মানে সে চিরতরেও কিন্তু একটি সাজা হতে পারে যে কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুলে সে পড়তে পারবে না, এত বড় নকল করার দায়ে তাকে দণ্ডিত করা হলো। আছে না এমন এমন ঘটে না? এক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। অর্থাৎ সেই ব্যক্তি তার নিজের কত বড় ধ্বংস হতে পারে সেদিকে কিন্তু দেবে না। অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু সাসপেন্ড করে, এমন সাসপেন্ড করে যে সে আর কোথাও চাকরি করতে পারবে না, এই অপরাধে দণ্ডিত হওয়ার কারণে তার সমস্ত চাকরি করার ক্ষমতা বা খর্ব করা হলো ইলেকট্রিসিটিতে। এইবার যখন আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে গেলে তো বলবে আগে আপনি কোথায় চাকরি করেছিলেন তার রেফারেন্স নেই, সিভিতে থাকবে না রেফারেন্স। তো রেফারেন্সেই আছে ওখানে আপনি বহিষ্কৃত হয়েছেন, এমন বহিষ্কৃত যে একে আর কোনো রকমের চাকরি করানো সম্ভব নয়, বা অমুক স্কুলে পড়তেন ওখান থেকে বহিষ্কার হয়েছেন, ওখানকার ছাড়পত্র নিয়ে আসতে হবে, ছাড়পত্রে দেওয়া আছে যে তাকে আর কোথাও ভর্তি করা হবে না। আর এখনকার যুগে তো অনলাইন, ক্লিক করলেই, নাম ক্লিক করলেই তুমি ওখান থেকে সাসপেন্ড হয়েছো, ক্লিয়ার, জীবন একেবারে শেষ। অর্থাৎ সে তার জীবনকে শেষ করবে না ভালো করবে সেটি সে বুঝে উঠতে পারে না যদি রেখাটি এমন থাকে। আমরা টাইম আছে 10 মিনিট। হৃদয় রেখা সম্পর্কিত প্রশ্ন কার আছে? হৃদয় রেখার বাইরে প্রশ্ন নয়, হৃদয় রেখায় এতক্ষণ আপনারা ক্লাসটি যা শুনলেন এর থেকে কি প্রশ্ন থাকতে পারে? তার আগে আরেকটু সহজ করে দিই। প্রথম ভাগ কিন্তু 25 বছর, পরের ভাগ 50, পরের ভাগ 75। এইবার এক মানে স্যার আমার এইখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন স্যার। মনে করেন যে যদি শনির ক্ষেত্রের থেকে হৃদয় রেখার কোনো একটা রেখা বেরিয়ে রাহুর ক্ষেত্রে গেল, সেক্ষেত্রে কি স্যার 70 বছর বয়সে সেই ফলটা পাবে? স্যার হৃদয় রেখা শনির ক্ষেত্রের থেকে কোনো রেখা বের হয়ে যদি রাহুর ক্ষেত্রে যায়, তবে কি সে 70 বছর বয়সে ফল পাবে? এই কষ্টটা সে 70 বছর বয়সে পাবে?
হ্যাঁ শেষ বয়সে পেতেও পারে, আবার যদি তার হাতে শনির ক্ষেত্র খারাপ থাকে, রাহুর ক্ষেত্র খারাপ থাকে, এগুলো তো চিরস্থায়ী গ্রহ, দীর্ঘস্থায়ী গ্রহ। দেখুন শনির দশা, রাহুর দশা, বুধের দশা, এইগুলো শুক্রের দশা, এ তো দীর্ঘস্থায়ী দশা এবং দীর্ঘদিন ধরে এক ঘরে অবস্থান করে। শনি 2.5 বছর, রাহু 1.5 বছর, যদিও বুধ অল্প দিন থাকে। ওইখানে কিন্তু স্যার পাগল হওয়ার কথা স্যার, ওইটা কি প্রথমের থেকে হবে নাকি ওই পাগলটা বয়সে? প্রথম জীবনে হবে না শেষ জীবনে হবে। এইবার প্ল্যানেটের তার অবস্থান বা গোচরের তার অবস্থান বা নিউমারোলজিতে তার নামের অবস্থান, তার নাম সংখ্যায় কোন গ্রহ দিয়ে তার নামের জন্ম হলো, তার উপরে নির্ভর করবে সে অল্প বয়সে হবে না বেশি বয়সে হবে। এর ক্ষেত্রে কিন্তু সকল দিকটাকেই মিলাতে হবে। আর সাধারণ দৃষ্টিতে যদি বলেন তাহলে এটা প্রথম জীবনে হলো না শেষ জীবনে হবে, এটি কিন্তু মানে প্রথম থেকেই তার পাগলামি থাকবে, হয়তো ওই বয়সে যে সে চরম আকারে উন্মাদ পাগল হবে, কিন্তু একেবারে প্রথমে থাকবে না, এটি কিন্তু বললে ভুল হবে। স্যার ফুরার ব্যাপারটা বলেন নাই স্যার, মানে ফুরার নেগেটিভ পজিটিভটা ফুরা চিহ্ন যেটা স্যার। ও ফুরা চিহ্ন, সরি। তো এই হৃদয় রেখার উপরে যদি ফুরা চিহ্ন থাকে, তো আমরা জবের ব্যাখ্যা দিয়েছি, ধরুন ফুরার মতো চিহ্ন রয়েছে, তাহলে এটি আমাদের কোনো না কোনো ভাবে যে ক্ষেত্রে থাকবে, যে বয়সে থাকবে, সেই বয়সের সময় বিশেষ করে আমাদের কোনো মনোকষ্ট দিয়ে জীবনে যদি বুধের ক্ষেত্রে থাকে, এটিকে কিন্তু 3 ভাগে ভাগ করতে হবে। এই ফোড়া চিহ্নটা একটু ভাগ করে ফেলুন দ্রুত। ধরুন বুধের ক্ষেত্রে ফোড়া, একটি রবির ক্ষেত্রে ফোড়া, আর একটি শনির ক্ষেত্রে ফোড়া। তো বুধের ক্ষেত্রে যদি এই ফোড়া চিহ্নটি থাকে, তাহলে দেখা গেল ছোটবেলায় আমরা কোনো না কোনো ভাবে কোনো দিক থেকে আঘাত পেয়েছি বা কোনো দিক থেকে আমাদের কোনো একটি ভুল করেছি। তো এই ভুল করার পরে মানুষের ডেভেলপ করে না, ভুল করার পরেও ডেভেলপ করে না, যে ভুল করে মানুষ শুধরায় না। মানুষ প্রথমে পাপ করেছে, পাপ করে আবার পুণ্যের দিকে ধাবিত হয় না। ফোড়া ফেটে গেলে যেমন ছেড়ে গেলে আরাম লাগে, যখন প্রচন্ড পেকে যায় ওরে যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণার থেকে যখন পেকে ফেটে যায় তখন কিন্তু মুহূর্তের মধ্যে আরাম লাগে। তো এই যে আরাম, পরবর্তীতে কিন্তু সে আরাম আয়েশ ভোগ করবে। এমনকি রবির ক্ষেত্রে ফোড়া থাকলে তার যশ খ্যাতিতে কোনো না কোনো দিক থেকে বাধা সৃষ্টি করতে পারে, পরবর্তীতে কিন্তু এই যশ খ্যাতি আরো 10 গুণ বাড়িয়ে দিতে পারে। হ্যালো, হ্যাঁ আর 5 মিনিট ক্লাস শেষ হবে। বলো স্যার। হ্যাঁ, হৃদয় রেখার পরে রবির ক্ষেত্রে নিচে 3টি বিন্দু আছে। হ্যাঁ, তাহলে এটি বয়স পড়ছে কিন্তু আমাদের 25 থেকে 50 এই সময়। রবির ক্ষেত্রে 3টে বিন্দু আছে এবং 3টে বিন্দু থেকে 3টে রেখা উঠে একত্রে মিলিত হয়ে ঊর্ধ্বগামী রবির ক্ষেত্রে গেছে। এই দেখেন, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর। কেমন? এই হচ্ছে আমাদের রবির ক্ষেত্র, এই হচ্ছে হৃদয় রেখা। রবির ক্ষেত্রে বিন্দু হয়েছে 3টি, 3টির থেকে আবার হৃদয় রেখা এসে বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। এই হচ্ছে একেবারে ব্যতিক্রমী রেখা। যদিও বড় করে দেখাচ্ছি, তিলের মতো দেখাচ্ছে, কিন্তু এটি বিন্দু, বিন্দু থেকে 3টি রেখা আসছে। অর্থাৎ রবির ক্ষেত্রে হৃদয় রেখা থেকে যে ঊর্ধ্বগামী রেখা যে নিশ্চিত শুভ ফল দেবে, কিন্তু 2 জায়গায় 2টি বিন্দু তৈরি করেছে। অর্থাৎ শুরুর সময়ও কিন্তু তার ওই যে শুভ ফল দেবে, শুভ ফলের শুরুতেও শুভ মানে একটা বাধা থাকবে, শেষেও গিয়ে একটি বাধা থাকবে। এমন হতে পারে যে আমি ব্যবসা শুরু করব বা যশকারী কোনো কাজ করব, আমি শুরু করার সময় একটি বই লিখবো যেটি প্রচুর সুনাম যশ দেবে, লেখার সময় সারা কি হলো, মানে ওই প্রদীপের আলোয় আমরা লিখছি, প্রদীপ ঢেলে পড়ে খাতা পুড়িয়ে গেল। পুনরায় আবার অর্ধেক লেখার পরে লেখা শুরু করলাম, লেখা শুরু করে মাথায় যে বইটা পাবলিশড হলো, পাবলিশড হওয়ার পরে এমন এক কলাম লিখেছেন যে রাষ্ট্র বইটাকে অবৈধ করে দিল, বইটাকে প্রচুর সুনাম হওয়ার কথা। এমনকি কর্মজীবনে প্রথমে প্রবেশ করার সময় বা প্রথম লেখাপড়া করার সময় রবি যেহেতু বিদ্যা, শিক্ষা, কর্ম সবকিছু এর মধ্যে কিন্তু রয়েছে, যশ খ্যাতি সব, তো প্রথমে বাধা পাবো, আবার শেষ সময় যে বাধা পাবো। এমন হতে পারে রিটায়ারমেন্টে যে আমি বাধা খেলাম। যেমন আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, উনি ব্যাংকে চাকরি করতেন,
সে ব্যাংকে চাকরি, এই খুলনায় নিউ মার্কেট শাখায় ছিলেন, তিনি ওখান থেকে সাসপেন্ড হয়েছেন, রিটায়ারমেন্টের টাকা তুলতে পারছেন না। ওনার সন্তান মুম্বাই পড়াশোনা করে, আর এক সন্তানের বিয়ে হয়েছে, উনি বিয়েতে পর্যন্ত হাজির হতে পারেননি। সরকার দিয়েছে যে দেশ ত্যাগ করা যাবে না, দেশ ত্যাগ করার উপর নিষেধাজ্ঞা জারি আছে। তো তার মেয়ের বিয়েতে পর্যন্ত সে হাজির হতে পারেনি, তার পেনশনের টাকা নেওয়ার জন্য বসে আছে। সুপ্রিম কোর্ট, ওই হাইকোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। তো এই যে শুরুর ক্ষেত্রেও তার বাধা হতে পারে, শেষের ক্ষেত্রেও বাধা হতে পারে, মাঝখানে কিন্তু সে জীবন সাবলীল ভাবে অতিক্রম করতে পারে। হ্যাঁ স্যার, এইটা যদি এমন হয় ওই 3টে বিন্দু শুধুমাত্র হৃদয় রেখার পরে, তাহলে নিশ্চিত প্রথম জীবনে বাধা হবে, কিন্তু বাকি জীবন সে সুন্দর সাবলীল ভাবে অতিক্রম করবে। উপরের বিন্দু 3টি নেই, অর্থাৎ সে জীবনে যশ খ্যাতির ক্ষেত্রে প্রথমে তার কুল পেতে কষ্ট হয়েছে, কিন্তু একবার যেই কুল পেয়ে গেছে সে শুধু উঠা শুরু করেছে, আর তাকে কেউ ঠেকাতে পারে। তবে আরেকটি জিনিস কিন্তু এখানে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, আমরা রবি রেখার যখন ক্লাস নিব বা একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে রবি রেখা যদি হৃদয় রেখাকে ভেদ না করে তাহলে প্রকৃত সফলতা সে পায় না। তো যেহেতু এই বিন্দুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এটি কিন্তু ভেদ করে নিচে নামেনি কখনো, অর্থাৎ তার একটি নির্দিষ্ট গণ্ডি থাকবে, ওই গণ্ডির বাইরে সে যেতে পারবে না। তার বিস্তারটা, সুনাম যশ প্রতিষ্ঠা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বিস্তৃত থাকবে, সেখান থেকে আর বহির্বিশ্বে ছড়াবে না। বা ওই জেলার থেকে ধরুন একটি ডাক্তার, এই জেলার শ্রেষ্ঠ ডাক্তার, এই জেলার শ্রেষ্ঠ টিচার বা দেশের শ্রেষ্ঠ টিচার হবে না, বা ইন্টারন্যাশনাল শ্রেষ্ঠ টিচার বা ইন্টারন্যাশনাল শ্রেষ্ঠ ডাক্তার, এটি কিন্তু হওয়ার সুযোগ নেই। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, অর্থাৎ খ্যাতির গণ্ডি বিস্তৃত একটু কম হবে, মানে কম জায়গা নিয়ে থাকবে, আর সবার তো আর বিশ্বব্যাপী খ্যাতি হবে না। হ্যাঁ বলুন স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন 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 কুইক বলুন, সময় নেই কিন্তু 2 মিনিট। বড়বাবু অর্থাৎ কৃষ্ণবাবু, বড়বাবু যে রেখাটা দেখালেন সেক্ষেত্রে তার কুণ্ডলীটা কি হতে পারে ওই ক্ষেত্রে? এই ক্ষেত্রে হ্যাঁ, তার কুণ্ডলীটা কেমন? এই ক্ষেত্রে কুণ্ডলীটা কি হতে পারে, মানে জীবনে খ্যাতির গণ্ডি বিস্তৃত হচ্ছে না, অর্থাৎ এমন হতে পারে খ্যাতির গণ্ডি মানে কর্ম, যশ, বিদ্যা, অর্থাৎ পঞ্চম, নবম, দশম, একাদশ, এই 4টি ক্ষেত্র কিন্তু এর উপরে নির্ভর করবে। তো পঞ্চম, নবম, দশম, একাদশ এই 4টি ঘর দেখা যাচ্ছে তাকে চেপে রেখেছে, তবে তাকে দিয়েছে। মানুষ তো অল্পতে তুষ্ট মানুষ কিন্তু বাঙালি, বিশেষ করে আমরা বাঙালি জাতি অল্পতে তুষ্ট। আপনি দেখবেন যে আমরা সাধারণত স্বপ্ন দেখি যে হ্যাঁ আমরা কোটিপতি হতে পারবো কিনা, তো কোটিপতির মধ্যে কিন্তু এখনকার যুগে কোটিপতি আর এমন কিছু নয়। অথচ আজ থেকে যদি 50 বছর আগে চিন্তা করা হতো, যে গ্রামে একজন লাখপতি ছিল তার অবস্থান ভেবে দেখুন তো, সে কিন্তু ওই মোড়লই ছিলেন। আর এখন কোটিপতি ঘরে ঘরে, এতে কিন্তু সে মোড়ল হচ্ছেন না। অর্থাৎ খ্যাতির গণ্ডিটা ওই 4টি ঘরে তার বিস্তার করবে না। আর বিস্তারকারী গ্রহকে, বিশেষ করে ওই 4টি ঘরের উপর হয়তো কেতুর কোনো প্রভাব থাকবে যে বিস্তার ঘটাতে দেবে না, বা কেতু যুক্ত এমনটি থাকবে, বা দেখা যাচ্ছে বিশেষ করে কেতু রিলেটেড, মানে যে খ্যাতির বিস্তার ঘটাতে গেলে কিন্তু রবি স্ট্রং থাকতে হবে, আর কেতু বুক মানে ছেড়ে দেবে একেবারে, মানে কেতুর কোনো অশুভ প্রভাব থাকবে না। অর্থাৎ পঞ্চম, নবম, দশম, একাদশে কোনো কেতুর প্রভাব থাকবে না, মানে অশুভ প্রভাব থাকবে না। যদিও নবম, দশম, একাদশে কেতু সর্বদাই শুভ ফলদাতা, যে কোনো লগ্নের ক্ষেত্রে নবম, দশম, একাদশস্থ কেতু সর্বদাই শুভ ফলদাতা, অর্থাৎ উন্মুক্ত কেতু, সে শুভ ফল দেবে। এইবার যদি কেতুর সাথে ধরুন আপনার রবি বসে থাকে নবম, দশম, একাদশে, আর তুলা যদি হয়, তুলায় যদি কেতু আর রবি বসে থাকে, তাহলে কি হবে? রবিটা নিচস্থ, তো কেতু ওখানে থেকে নবমে ভাগ্যস্থানে কেতু থেকে তাকে কি করবে? যদি বৃশ্চিক তার দশম ঘর হবে, নবম ঘর হলে দশম ঘর হবে বৃশ্চিক। এইবার বৃশ্চিকে রবি কি হবে? বৃশ্চিকে রবি সে কি অতটা অশুভ দেবে? কিন্তু কেতুটা তুঙ্গস্থ। এবার রবিকে সাথে নিয়ে ঠেলে উঠাবে যশ খ্যাতি, যা সারা ছড়িয়ে দিলাম তোমাকে।
এবার ধনুতে যদি হয় রবির সাথে বৃহস্পতির সম্পর্ক কি, বা বৃহস্পতির সাথে রবির সম্পর্ক কি? রবির সাথে বৃহস্পতির কোনো অশুভ সম্পর্ক নেই। তো ধনুতে যদি যায় তাহলে কি হবে, তখন কেতু যুক্ত থাকলেও কিন্তু কেতু তুঙ্গস্থ হচ্ছে আর রবিকে চাঙ্গা করে দিয়ে তার খ্যাতির বিস্তার ঘটাবে। আবার যদি মেষে রবি কেতু হয় তাহলে ওখানে মেষে কি হবে, কেতু কিন্তু নিষ্ক্রিয় কিন্তু রবি তুঙ্গস্থ, তাহলে কেতু কিন্তু ওটা নবম দশম একাদশ হলেও কিন্তু খুব একটা ভালো ফল দেওয়ার কথা নয়, খুব একটা না, অতটা না, মানে বৃশ্চিক ধনুতে যতটা দেবে অতটা কিন্তু দেবে। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আর ক্লাসের কিছু জায়গা আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা তো কোনো প্রশ্ন করেন না যে বুঝতে অসুবিধা হয়। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। যদি কোনো মানবের হাতে হৃদয় রেখা একেবারেই না থাকে সেক্ষেত্রে কি প্রতীয়মান হয়? সেটা তো প্রথমেই বললাম যে হৃদয় রেখা নেই মানে সে যে হৃদয়হীন তা কিন্তু নয়, সে কিন্তু পাষাণ তা কিন্তু নয়, তার ক্ষেত্রগুলো ভালো থাকতে পারে। এই যে যদি আমরা এর আগে যে রেখাটি আঁকলাম যে হৃদয় রেখা না শিরোরেখা, এটা আমরা বুঝতেই পারতেছি না যে এটি এই আসতে পারে অথবা বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে। এটা বৃহস্পতির ক্ষেত্রে গেলে এটা নিশ্চিত হৃদয় রেখা, কিন্তু রাহুর ক্ষেত্রে গেলে বা আয়ু রেখার সঙ্গে মিলিত হলে এটি কিন্তু আর হৃদয় রেখা থাকছে না, এটি শিরোরেখা। তো সেই ক্ষেত্রে কি তার হৃদয় নেই? তো সেক্ষেত্রে হৃদয় বিচার করা হবে বুধের ক্ষেত্র দিয়ে, অর্থাৎ বুধ দিয়ে, তার বুধ যদি ভালো থাকে তাহলে হৃদয় ভালো থাকবে। অর্থাৎ হৃদয় রেখার মালিক হচ্ছে বুধ। আমরা যে 9টি গ্রহের মালিক যেমন জানি, আমরা কিন্তু সমস্ত রেখার কোন রেখার মালিক এটি কিন্তু আমরা আগে লিখেছিলাম। যদি আপনি ওই ক্লাসে না থেকে থাকেন ওই ভিডিওটি আর একবার একটু দেখে নিবেন, তাহলে আপনাদের জন্য সকলের জন্য সুবিধা হবে। আর যে এই পামিস্ট্রির ক্লাসগুলো যেহেতু মানে আমরা কিন্তু শর্টকাটে যাচ্ছি, কিন্তু শর্টকাটে গেলেও আমরা সময় অপচয় করছি না। এটা যদি আপনারা একটু পরবর্তীতে শান্ত মস্তিষ্কে আরেকবার শোনার চেষ্টা করেন, আমাদের একটি ভিডিও মাঝ যাওয়াতে খুব কষ্ট লেগেছে, আমরা বিকল্প পথও কিন্তু অবলম্বন করেছি। আমরা চাই আপনাদের পরিপূর্ণ সেবা দিতে, যে একটি ক্লাসের ভিডিও অফ হওয়ার কারণে আমরা কিন্তু পরবর্তী ক্লাস থেকে আমরা লাইভ চালু করেছি, যে কোনো ভাবে হোক আমাদের ভিডিওটি যেন রিজার্ভে থাকে। ও কারেন্ট এখন পুড়ে যাক একেবারে, আমার এই ল্যাপটপ পুড়ে গেলেও কিন্তু ওই লাইভেরটা চলবে, ওটা কিন্তু আপনাদেরটা তো পুড়ছে না, অর্থাৎ আমারটা পুড়ে গেলেও কিন্তু ওই জায়গায় ভিডিও থাকবে। অর্থাৎ আমরা কিন্তু বিকল্প পথ আরো খুঁজতেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। তো আপনারা যদি মাঝপথে আরেকবার না দেখেন তো আসলে কিন্তু এগুলো ভুলে যাওয়ারই কথা। অনেক থাকতে হবে আপনাদের, স্বপ্ন থাকতে হবে। যদিও এর পরবর্তীতে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি, মেডিকেল নিউমারোলজি, মেডিকেল পামিস্ট্রি বা ধরুন আমরা এই হোরারি থেকে যে মেডিকেলের মধ্যে যাব, তো এই যে আমরা গত শুক্রবারে আপনার ক্লাসটা পেয়েছেন, আমি লিংক দিয়েছি, এটা লিংক আপলোড দিয়েছি, ওই যে ভিডিও মাঝ যাওয়ার কারণে, রেকর্ড না হওয়ার কারণে লিংক দিয়েছি, দেখুন গ্রুপে আমি নিজেই দিয়ে দিয়েছিলাম। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। এই হৃদয় রেখা থেকে শাখা রেখা না, সরাসরি হৃদয় রেখাটা যদি শিরোরেখার সাথে মিশে যায় তাহলে কি হবে? হৃদয় রেখাটি এই তো শিরোরেখার সঙ্গে এটাই তো মিলে গেছে, এটাই তো বললাম যে বুধ এটা মিলে একটি শিরোরেখা তৈরি করেছে। নাকি আপনি বলতে চাচ্ছেন যে আরেকটি শিরোরেখা এখানে আছে? আরেকটি আছে, হ্যাঁ আরেকটি আছে, এটি মিলে গেছে। তাহলে একটি শিরোরেখা আছে, এদিকে হৃদয় রেখাটি গিয়ে সেই রাহুর ক্ষেত্রে শিরোরেখার গোড়ায় মিলিত হয়েছে। এক্ষেত্রেও কিন্তু ওই সেই পাগলের মতো ফল দেবে, মানে জীবনে ষড়রিপু জাগ্রত থাকবে, রাগ জেদ ক্রোধ অহংকার থাকবে, নিজেই নিজের পায়ে কুড়াল মারবে বা নিজের অশান্তি টেনে আনবে, অশান্তির কারক হবে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার ওই হৃদয় রেখা থেকে রবির ক্ষেত্রের একটি অংশ যেটা শিরোরেখা হিসেবে মিশেছে, আর আপনি যে দেখালেন যেটা ভাগ্যরেখা একদম শনির ক্ষেত্রে গিয়েছে, তাহলে কি স্যার উন্মাদ হবে? জীবন উন্নতি হলেও কি উন্মাদ হবে? হ্যাঁ হবে।
এটা কি স্যার যদি রবির ক্ষেত্রে থাকে তাহলে কি 25 মানে 26 থেকে 50-এর মধ্যে হতে পারে? হ্যাঁ ওই সময় হতে পারে। ইয়েস, সঠিক বলছেন। হ্যাঁ সুজন, হ্যালো। হ্যাঁ কালো মোবাইলে দেখো ওই যশোর সুব্রত নামে সেভ করা আছে নাম্বার। কোর্স স্যার এখনো যোগদান করেনি, একটা ফোন দাও তাড়াতাড়ি। ওইখানে 2-3টে নাম্বার সেভ করা আছে, দ্বিতীয়টায় দিবা। গত শুক্রবারে আপনার ভিডিওটা পাইনি স্যার। হ্যাঁ আমি তো বললাম গ্রুপে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটি রেকর্ড হয়েছিল না। আপনাদের যে গ্রুপ বিএনএস একাডেমি যে গ্রুপটা, ওখানে দেখুন লিংক দেওয়া আছে, লিংক। স্যার হৃদয় রেখা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন স্যার 17 তারিখে স্যার যদি কিছু মনে না করেন স্যার, মানে ত্রুটি হলে স্যার ক্ষমা করবেন। 17 তারিখে স্যার মানে একটা হৃদয় রেখা দেখে স্যার বলছিলেন যে পাহারারত অবস্থায় যদি বর্ডারে থাকে তাহলে শত্রু ঢুকিয়ে দিবে, তারপরে কর্মক্ষেত্রের উন্নতি প্লাস উন্নতি এগুলো বলছিলেন আর কি স্যার। তাহলে ওই মানে জাতকের মানে কত বছর বয়সে স্যার এগুলো কার্যকরী হবে? মানে সে শত্রুদের সাথে হাত মিলাবে, এটা কিন্তু আজকেও বললাম যে শত্রুদের সঙ্গে হাত মিলাবে, কিন্তু শত্রুদের সঙ্গে হাত মিলানো আর ওর মাঝখান থেকে ভাগ্য রেখা উঠলে তবেই না গুপ্ত শক্তি বা গুপ্ত শক্তি পাবে। তো এইবার 25, 50, 75 এর যেখান থেকে ভাগ হবে সেখান থেকেই হবে। সেই বয়সে মাঝখানে স্যার হৃদয় রেখার মানে মাঝখানে যদি স্যার ফাঁকা থাকে স্যার, সেক্ষেত্রে স্যার মাঝখানে মানে হৃদয় রেখা ভাঙা, এই যে হৃদয় রেখা ভাঙা মানে সে ওই সময় দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ভোগ করবে, পরিবারের কাউকে হারাবে, কোনো প্রিয়জনকে হারাবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে। যে বয়সে ভাঙা হবে সেই বয়সে এমনটি হবে। তো যাই হোক আমার ক্লাস কিন্তু এখানে হ্যাঁ স্যার অনেকে দেখি হৃদয় রেখা শিকল যুক্ত স্যার। আপনারা প্রশ্ন করে রাখুন, প্রশ্ন লিখে রাখুন। যে স্যার সর্বশেষ কথা বলছেন পড়া তাহলে স্যার পড়া যে বয়সে ওঠার পরে স্যার আবার সুখ হয় স্যার। হ্যাঁ ওই সময় কোনো না কোনো ভাবে আঘাত দিবে, এরপরে ভালো হবে। আমার সর্বশেষ একটা প্রশ্ন স্যার। আর প্রশ্ন করেন না, এখন লিখে রাখুন। 8 মিনিট মানে সর্বশেষ স্যার প্রশ্ন, সেটা হচ্ছে স্যার বুধের নিচে হৃদয় রেখা যদি শাখা দিক বিভক্তি হয়, বিভিন্ন একটা শাখা মঙ্গলের দিকে যায়, একটা শাখা যদি বুধের দিকে যায়, স্যার এটা থেকে কি প্রতীয়মান হয়? মঙ্গলের ক্ষেত্রে গেলে এটা তো নিশ্চিত অশুভ ফল দেবে, আর বুধের ক্ষেত্রে গেলেও কিন্তু অশুভ ফল দেবে। যদি আপনার ধরুন এই হৃদয় রেখা এই বুধের ক্ষেত্রে মানে কি বিবাহ রেখা বাঁকায় আসছে বুধের ক্ষেত্রে, আবার এমনও হতে পারে যে এখান থেকে গেছে বুধের ক্ষেত্রে, তাও তো ওই একই রকমের অশুভ ফল দেবে। আর নিচে আসলে তো আরো অশুভ ফল দেবে। এই মঙ্গলের ক্ষেত্রে আসছে অশুভ ছাড়া এটা শুভ ফল দেবে না। আর এটা স্যার বিবাহ রেখা না স্যার? বিবাহ রেখা বলি নাই, মানে বিবাহ রেখার মতো দেখতে উপরে যখনই যাবে বুধের ক্ষেত্রে তখন বিবাহ রেখার মতোই কিন্তু ওটা ফল দেবে প্রায়। অর্থাৎ ওটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিচার করতে হবে ওটি দিয়ে। তো ঠিক আছে, আপনাদের আমাদের পরবর্তী স্যার বাবু এসকে ঘোষ স্যার যোগদান করেছেন। এখন বেদিক অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে ক্লাস হবে, আপনারা ক্লাস করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। আবার দেখা হবে সন্ধ্যা 7টায়। নমস্কার।